ওকে, তাহলে আমি HTML লিখি, HTML pagination এক্সাম। তাহলে প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা ইউএল নিতে পারি। নেই ইউএল কি এরা জানেন নিশ্চয়ই। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল নিলাম, ইউএল এর একটা ক্লাসের নাম আমি রাখতে পারি, ক্লাস পেজিনেশন রাখলাম। ক্লাসের নাম পেজিনেশন রাখলাম, পেজিনেশন রাখলাম। তারপরে ইউএল এর পরে আমরা একটা এলআই নিতে পারি, এলআই নেই। এলআই এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওই হাইপার রেফারেন্স দিতে পারি। হাইপার রেফারেন্স সাপোজ আমি হ্যাশ দিয়ে দেব, হ্যাশ সেখানে না, এই যে হাইপার রেফারেন্সের মধ্যে হচ্ছে হ্যাশ দিলাম। হ্যাশ দিয়ে এখানে আমি বলে দিলাম হচ্ছে, ধরেন প্রথমে যে জিনিসটা বলে দিতে পারি সেটা হচ্ছে এই যে এরকম বলে দিতে পারি, এই যে ইয়া থাকে না, এটা কিন্তু নেক্সট এর একটা চিহ্ন, হ্যাঁ নেক্সট এর চিহ্ন, ঠিক আছে, বা প্রিভিয়াস, এটা হচ্ছে প্রিভিয়াস, এরকম দিলাম। দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি বাকিগুলো 1 2 3 4 5 এইভাবে আমি দিতে পারি। আমি দিলাম সাপোজ কন্ট্রোল শিফট দিয়ে এরকম কপি করি, করলাম কন্ট্রোল শিফট ডি। আচ্ছা, তাহলে এখানে ওয়ালাইকুম সালাম। কত এক ঘন্টা ধরে ট্রাই করে আসতেছি। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিসিটি নাই তো আপনাদের, শুনলাম। না স্যার, আমার কম্পিউটার সমস্যা হয়ে গেছে, তো এটা আসলে র্যামটা ইয়া করতে দিয়েছি। এখন ছোট বোন থেকে ল্যাপটপ আনছে একটু ইয়া করা, ক্লাস করার জন্য। এখন মানে লগ ইন করতে গিয়ে যে কেমনটা হলো পুরো 40 মিনিট ধরে। কষ্ট করে কাজ করলে সেই কাজের একটা আউটপুট পাইলে না পরে মজা লাগে। তো আপনি ওই মজাটা পাইছেন, যেটা আমরা পাইনি। অবস্থা আমার পিসি একটা সময় উইন্ডোজ দিছি, সেই পিসির উইন্ডোজ দিতে ইয়া লাগছে, আমার টিম লাগছে, পুরো টিম, বুঝছেন, পুরো টিম লাগছে। এই উইন্ডোজ দেওয়ার জন্য ভালো ভালো এক্সপার্ট লাগছে, সারা রাত লাগছে, হয় না হয় না হয় না। সেটা প্রসেসর ছিল অনেক পুরাতন আমলের, সেলেরন প্রসেসর ছিল, বুঝতে পারছেন। পিসিটা আমার এখনো আছে, কিন্তু চেঞ্জ করে ফেলছি জিনিস। তো সেই জিনিস বিরক্তিকর কাজের ক্ষেত্রে যদি ইয়া হয় তাহলে বিরক্তিকর এটা। সেটাই, সেই কষ্টগুলো এখনো মনে হয়। আচ্ছা, আমরা তাহলে এটা করতে পারি, এটা লিখলাম। এরপরে হচ্ছে আরেকটা শেষে আমরা একটা দিতে পারি কন্ট্রোল শিফট ডি, যে এখানে হচ্ছে আমরা এই যে নেক্সট যেটা দেওয়ার জন্য সেটা এই যে এরকম দুইটা চিহ্ন দিতে পারি আমরা, ঠিক আছে। এই যে এই দুইটা চিহ্ন থাকলো, এটা নেক্সট কিন্তু বোঝায় আর কি, অথবা অনেক সময় নেক্সট লিখে দিলেও হয়, সমস্যা নাই। তাহলে হচ্ছে আমরা ইউএল আর এলআইটা তৈরি করলাম। এরপরে স্টাইলের মধ্যে গিয়ে আমরা একটু স্টাইল করি, আসলে ইউএলটা যাতে কাজ করে, বা সরি হ্যাঁ ইউএল বা এলআইটা যাতে কাজ করে ওই প্রেজেন্টেশনের জন্য, সেই জন্য আমরা স্টাইলে যেতে পারি। স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমরা এখান থেকে ধরেন, এখান থেকে ধরেন ইউএল ডট প্রেজেন্টেশন, ওই যে ক্লাসের নামটা আমি এখান থেকে কপি করে দিই, যাতে করে ভুল না হয়, ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। তারপরে হচ্ছে এখানে আমরা বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, কোথায় ইনলাইন ব্লক। তারপরে আরেকটা বলতে পারি হচ্ছে প্যাডিং 0 বললাম, প্যাডিং 0 সরি মার্জিন 0, প্যাডিং 0 দিলাম, মার্জিন 0 এটা বলতে পারি আমরা। এরপরে হচ্ছে এর উপর আমরা একটু ইয়া করি, সিএসএস দেই, এলআইটা ইউএল ডট ওই পেজিনেশন, তারপরে এলআই, তাহলে এলআই এর উপরে অ্যাপ্লাই হবে। এটা ডিসপ্লে ইনলাইন বলতে পারি, ডিসপ্লে ইনলাইন। ওকে, আমি ইনলাইনে বললাম, এটা বললাম। এরপরে হচ্ছে আমি যে অ্যাঙ্কর ট্যাগ যে আছে আমার, এই ট্যাগ আছে, এটার উপর একটু সিএসএস দেব। সেটার জন্য ডট ইউএলআই, এটা সহ এই কপি করে নেই। হ্যাঁ বলেন স্যার, এখানে ইউএল এ পেজিনেশন যেটা দিবেন, হ্যাঁ
বলেন। তো ওখানে স্যার ডিসপ্লে লাইন ব্লক ওটা ঠিক আছে স্যার, ফেডিং আর মার্জিন যদি না লিখি আমি স্যার, ফেডিং 0 মার্জিন 0 এটা যদি না লিখি তাহলে কি রকম হবে? আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসতেছে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্যাডিং আর মার্জিন 0 দিতে হবে, যদি না দেই তাহলে কি হয় ওটা আমি দেখতেছি, দেখাইতেছি একদম প্র্যাকটিক্যালি দেখাইতেছি। ওয়েট করেন, এলআই আউটপুটটা আগে নিয়ে আসি তারপরে দেখ কি হলো। এটা এলআই, এলআই এর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, শুরু শেষ। আচ্ছা কালার দিলাম, আমি যে কোনো কালার দিতে পারি, সাপোজ গ্রিন দিলাম, মানে লেখার কালারটা আর কি। তারপরে ফ্লোর লেফট বাম থেকে যাবে, তারপরে হচ্ছে প্যাডিং, এটা স্যার অ্যাঙ্কর ট্যাগ। উপরে এক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ উপরেরটা হ্যাঁ নিচেরটা, উপরেরটা মনে হয় এটা হবে না, মানে সেকেন্ড লাইনে সিএসএস এর মানে অ্যাঙ্কর ট্যাগ দুবার হয়ে গেছে এখানে হবে না, রাইট রাইট ঠিক বলছেন। স্যার, এটা 2 নাম্বারটা হ্যাঁ হবে হ্যাঁ না। এটা শুধু এলআই এর উপরে অ্যাপ্লাই হবে, আর এটা হচ্ছে এলআই এর অ্যাঙ্কর ট্যাগের উপরে, রাইট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে, ফ্লোট লেফট, তারপর হচ্ছে আমরা প্যাডিং দিতে পারি, এটার প্যাডিং আমরা আলাদা করে দিতে পারি। এটার প্যাডিং সাপোজ আমরা 10 পিক্সেল দিতে পারি, 10 পিক্সেল, আর হচ্ছে ধরেন 20 পিক্সেল এটার প্যাডিং। তাহলে প্যাডিং 10 পিক্সেল আর 20 পিক্সেল দিলে উপর থেকে হবে 10 পিক্সেল, আর নিচ থেকে হবে হচ্ছে আপনার, নিচ থেকে হবে, নিচ থেকে না উপর থেকে। প্যাডিং দুইটা দিলে কি হয়, টপ থেকে আর রাইট থেকে না, রাইট থেকে সম্ভবত হয় পরেরটা, রাইট যদি হয় তাহলে হচ্ছে আমার 20 পিক্সেল হবে। টেক্সট ডেকোরেশন যদি দেন নান দেন তাহলে ওই ইয়েটা থাকবে না, টেক্সট ডেকোরেশন নান, ওই যে একটা নিচে লাইন থাকে সেটা হবে না। ওকে আমি এতটুকু একটু জাস্ট একটু রান করি। আসছে কিছু, এই যে আসছে, হ্যাঁ বাট সম্ভবত আমার ইয়েটা আসে নাই। কোনো একটা জিনিস হয় তো আমার, আচ্ছা এখান থেকে এই এরকম করে লিংক হয়েছে, লিংক হয়েছে, এখন লিংক এখনো কাজ করবে না, লিংক তো আসলে কাজ করবে না। এখন আমি ধরেন এই মার্জিন 0 আর প্যাডিং 0টা দিচ্ছি না, হ্যাঁ এই যে কাইসা সাহেব দেখতে পাচ্ছেন, এখানে মার্জিন 0 আর প্যাডিং 0 দিলে না দিলে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আপনার ওই যে ইয়াটা আপনার, এটা তো আসলে একটা ইউএল তাই না, ইউএল তো ইউএল এর এলআই, তো সেটাকে যদি আমি ইয়া না করি তাহলে ওটার ইউএলটা তার মতো করে থেকে যাচ্ছে। বাট আমি এটা তো আমি ইউএল ব্যবহার করছি না এলআই ব্যবহার করছি, এটা তো আর ইউজার বুঝতে পারবে না, ইউজার যাতে বুঝতে না পারে যার কারণে হচ্ছে আমি ওই ইয়াটা দিলাম আর কি। আচ্ছা এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে এটার উপরে এটাকে ইনলাইন করলাম, এই যে এখন তাহলে আমি প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম। এটাকে আবার হোভার যুক্ত যদি করতে চাই, হ্যাঁ যে হোভার এখানে, হ্যাঁ বুঝি নাই স্যার এটা কেমনে হলে বুঝতে পারেন স্যার প্রিভিয়াস অথবা নেক্সট এখানে যে সাইনগুলো আছে, এই সাইনগুলো, এই যে এখানে যে সাইনগুলো সেগুলোর কথা বলতেছেন, yes এবং নেক্সট দিলে হয় না? হ্যাঁ এই যে আমি এখানে স্যার মানে এখানে কি প্রিভিয়াস দিবেন, এইখানে কি দিব সেটা হচ্ছে ডিপেন্ড করবে আমাদের উপর। আমরা এখানে প্রিভিয়াস দিলাম, এই যে প্রিভিয়াস, আবার এটা নেক্সট, এটা অনেক সময় হয় কি ওই সিম্বল দিয়ে ইউজারদের অনেক সময় ওই অনেক সময় এটা বোঝানো হয়। আর প্রথমে একটা নিচে একটা আসছিল কেন? হ্যাঁ হ্যাঁ ওটা নিচে নিচে আসছিল, নিচে নিচে এরকম ওইখানে আমার এই যে সিএসএস টা, এই যে এখানে সিএসএস টা ভুল হয়েছিল, ডিসপ্লে ইনলাইন করব না, এখানে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা কি জানা লিখে রাখছি, এখানে ভুল হয়েছিল, আসলে আমার এই ইনলাইনটা ব্যবহার হয়েছিল না, অ্যাপ্লাই হয়েছিল না, বুঝতে পারছেন। তাহলে এখানে প্রথমত হচ্ছে ইউএল এর উপরে করলাম, এরপর হচ্ছে এলআই এর উপরে করলাম, এরপর হচ্ছে এলআই এর যে ইয়া আছে আপনার কি বলে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, সেই অ্যাঙ্কর ট্যাগের উপরে করলাম,
আমি এগুলো একটু এই দুইটা তো দেখলাম, এই দুইটা দেখলাম, এখান থেকে আমি এইটা বাদ দিচ্ছি, জি স্যার। কাট করে নিচ্ছি। একদম প্র্যাকটিক্যালি দেখেন, দেখেন কি হয়েছে, বুঝতে পারছেন? ইনলাইন হয় না, ইনলাইন হলে কি হয় যে ইয়ে হবে, লাইন লাইন হবে। আমরা জানি যে এলআই বা ইউএল বা এলআই যে ট্যাগ গুলো আছে এগুলা হচ্ছে ব্লক লাইন। ব্লক হলে কি হয় যে সে তার পরের পেজে যখন অন্য কোন একটা লিস্ট লিখতে যায় তখন সে তার মানে ওই লাইনে আর লিখতে দেয় না। ব্লক বলতে হচ্ছে সে পুরা লাইন নিয়ে নেয়, এই যে এরকম। ব্লক বলতে এখান থেকে শুরু করে পুরাটা সে নিয়ে নেয়, উইথ ফুল উইথ নিয়ে নেয়, আবার শুরু করে ফুল উইথ নিয়ে নেয়। যার কারণে যদি আমরা ইনলাইন না করি তখন হচ্ছে সে তার পুরাটা নিয়ে নেয়। এই আর এখানে এখানে আমি যদি কালারটা তো গ্রিন, কালার গ্রিন বা যেটা দেন সেটা ইচ্ছা। এখন ফ্লোট লেফট দিলে এগুলো ঠিক আছে স্যার, এগুলো ঠিক আছে স্যার। হ্যাঁ এটা তো রাইট আনসার স্যার, ওই সাইড থেকে রাইট সাইড থেকে আসবে, এটা বুঝে পাই স্যার। হ্যাঁ 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 আচ্ছা। এখন এই যে এই প্যাডিংটা তো বুঝতে পারছেন, প্যাডিং দেওয়ার কারণে আমার এখানে একটু ফাঁকা ফাঁকা থাকতেছে, এই যে প্যাডিং হ্যাঁ স্যার, একটু চলে আসবে। উপর থেকে ডান থেকে, এটা বুঝতে পারছেন। আর যদি টেক্সট ডেকোরেশন নাম দেই তাহলে কি হবে, নাম না দেই তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই যে যে একটা চিহ্ন আছে, এই যে এ ট্যাগ দিলে কি হয়, এ ট্যাগ দিলে একটা ওই নিচে একটা আন্ডারলাইনের মতো হয়, কিন্তু লিঙ্ক তৈরি হয় কিন্তু আন্ডারলাইনের মতো কিন্তু হয়, তাই না? সেটা যদি আমি না রাখতে চাই তাহলে জাস্ট টেক্সট ডেকোরেশন কার উপরে দিয়েছি, এটা কিন্তু আমি এ ট্যাগের উপরে দিয়েছি, এখানে যা হয়েছে সব এ ট্যাগের উপরে হয়েছে, এই জন্য টেক্সট ডেকোরেশন নাম দিতে হয়। তো এখন আমরা যদি এটাকে চাই যে এগুলাকে আমরা ইয়া করব, সাপোজ আপনার হলো ওই অ্যাক্টিভ করে রাখবো, হ্যাঁ অ্যাক্টিভ করে যদি রাখতে চাই তাহলে অ্যাক্টিভ করে রাখার জন্য হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আর একটা সিএসএস ব্যবহার করতে পারি, ইউএল। আমি এটা একটু কপি করে দিব, এই পর্যন্ত এটা এই পর্যন্ত কপি করে দিব, ভুল হওয়ার সম্ভাবনা যাতে না থাকে। এটা দিয়ে ডট হোভার, সরি হোভার না, অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে। এটা অ্যাক্টিভ থাকার জন্য আমি এই সিএসএসটা ব্যবহার করবো। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে, আমি ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই ধরেন হচ্ছে হ্যাঁ অ্যাক্টিভ দিয়ে কি বোঝাবে স্যার? আগে থেকে অ্যাক্টিভ থাকবে, আপনি ক্লিক না করলেও দেখাচ্ছি, দেখলেও তো হবে। এই ছোট ছোট জিনিসগুলোকে ব্যবহার করে পরে দেখেন কাজ করবে। অ্যাক্টিভ ইউএলআই এলআই অ্যাক্টিভ, আচ্ছা এখান থেকে আগে থেকে অ্যাক্টিভ থাকবে, কালার হবে আগে থেকে। আচ্ছা দাঁড়ান, এই অ্যাক্টিভ ভ্যালুটাই কাজ এরকম, তিন যদি দিই অ্যাক্টিভ বলতে এই যে কোনো একটা ইয়ে হয়ে থাকবে ব্যাকগ্রাউন্ড, আমি যেটা ব্যাকগ্রাউন্ড বলে দিলাম, এই ব্যাকগ্রাউন্ড যে আমি টিল বলে দিই অথবা হোয়াইট বলে দিই অথবা ব্ল্যাক বলে দিই, ওইটা টিল অথবা হচ্ছে আপনার হোয়াইট হয়েই থাকবে, মানে আগে থেকেই হয়ে থাকবে প্রথমটা, বুঝতে পারছেন? এটা আমার কেন হলো না, এটা তো কোডে ঠিক আছে, কোডে ঠিক আছে, এখানে সমস্যা নাই, কেন যে হলো না, হওয়ার কথা। আচ্ছা তাহলে আমি একটা হোভারটাকে দেই, হোভার দিলে বোঝা যাবে। হোভারটা আমরা জানি যে যখন ক্লিক করবো তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, সেটা হচ্ছে হোভার। তো সেটা একটু দেখি, আমি আগে হোভারটাও করি। হোভারটা করার জন্য লিস্ট এ, এরপরে হচ্ছে কোলন হোভার, হোভার তো বুঝি নাকি, মাউস নিয়ে গেলে যেটা কালার চেঞ্জ হয়। আচ্ছা এখানে একটা আমি ইয়ে দিতে পারি, নট এই ব্র্যাকেটে দিতে পারি ডট অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ যদি না থাকে, অ্যাক্টিভ না থাকে মানে কি, ওই যে ধরেন আগে থেকে যে কোনো একটা সিলেক্ট থাকে, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যদি এখানে এটা না আসে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যদি অ্যাক্টিভ না থাকে সেই ক্ষেত্রে হোভার হবে, সেই জিনিসটাই বলা হয়েছে, যখন মাউস নিয়ে যাব সেটা বলা হয়েছে।
আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সিকে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি হচ্ছে ধরেন রেড। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। এই যে এটা হচ্ছে হোভার, হ্যাঁ এটা হচ্ছে হোভার। এখন আমার কথা হচ্ছে যে হোভার তো হবেই, সাথে সাথে ধরেন 1 অথবা 2 অথবা 3 যে কোনো একটা হচ্ছে আমার, বিশেষ করে 1 নাম্বারটাই আমার এখান থেকে এইরকম হয়ে থাকবে। এইরকম আমি ক্লিক করার আগে এরকম হয়ে থাকবে। সেটা কোনটা হয়ে থাকবে? সেটা হচ্ছে এই কোডের মাধ্যমে হয়ে থাকবে। যে এখানে যে আমি বললাম যে অ্যাক্টিভ, হ্যাঁ স্যার এখানে ওভারের পাশে নট অ্যাক্টিভ দিয়েছেন কেন? নট অ্যাক্টিভ বলতে হচ্ছে যে যখন আমি এটাকে ইয়া করব, মানে অ্যাক্টিভ থাকবে না। আমি যখন সাপোজ এটা অ্যাক্টিভ আছে, হ্যাঁ এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ আছে, যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন তখন ওটা আর অ্যাক্টিভ থাকবে না, বুঝতে পারছেন? তখন এই যে এরকম হোভার হবে, এটাই আর কি বলা হয়েছে। বাট আমার প্রবলেমটা হচ্ছে আমার হোভারটা হচ্ছে না, সরি হোভার না, আমার অ্যাক্টিভটা সম্ভব হচ্ছে না। বাট অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে যে এখান থেকে আগে থেকে অ্যাক্টিভ হবে। আরটা কোডে একটু মিলে দেখলে হয়তো হবে, এখানে একটু দেখলেই হবে। আমি সেটা এই মুহূর্তে দেখতেছি না, বাট ইয়া হচ্ছে যে আগের থেকেই আমার একটা সিলেক্ট থাকবে। সাপোজ আমি ধরেন এখানে গুগলে সার্চ করতে কিছু একটা জিনিস, ধরেন পেজিগনেশনই সার্চ করছি, এই যে এখানে এখানে গুগলে আমি পেজিগনেশন সার্চ করছি। এখানে থেকে দেখেন এই যে আমি 1 নাম্বার পেজে আছি, কিন্তু 1 নাম্বার পেজে আছি, হ্যাঁ এই মুহূর্তে আমি 1 নাম্বার পেজে আছি। তাদের 10 নাম্বার পেজ পর্যন্ত দেওয়া আছে এবং তারপরে নেক্সট দেওয়া আছে, বাট আমি এই মুহূর্তে 1 নাম্বার পেজে আছি। আমি যদি 1 নাম্বার পেজে থাকি, তাহলে এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কালো হয়ে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ এটা স্যার। এটা কিন্তু কালো হয়ে আছে, আর বাকিগুলা কিন্তু নীল বা অন্য কিছু হয়ে আছে। তার মানে এটাই হচ্ছে অ্যাক্টিভ। এনারা অবশ্য ব্যাকগ্রাউন্ড দেয় নাই, এর কোনো ব্যাকগ্রাউন্ড দেয় নাই, একে কালার দিয়ে রাখছে ব্ল্যাক। তো মানে যার কারণে এখানে ব্ল্যাক হয়ে আছে। তো এইরকমই আর কি, যে আমরা যখন যে পেজে থাকবো সেটা একটা পেজ আমাদের আগে থেকে এই যে হোভার করলে যেরকম হয় ব্যাকগ্রাউন্ড সহ বা ব্যাকগ্রাউন্ড দেই বা না দেই সেটা হয়ে থাকবে। এইটাই হচ্ছে আচ্ছা, এটাই হচ্ছে মোটামুটি ইয়া আমাদের পেজিগনেশনের এখানে আরো কাজ আছে, মানে আরো যদি সিএসএস স্টাইল দিতে চান তাহলে আরো স্টাইল দিতে পারবেন। আশা করি এগুলো আপনারা একটা দিতে পারবেন। এই যে এখানে এই দেখেন এনাদের কিন্তু আমার অ্যাক্টিভ আছে, ঠিক আছে এনাদের অ্যাক্টিভ আছে। তো এটা আবার এই দেখেন রাউন্ডেড অ্যাক্টিভ হোভারেবল বাটন, এই যে রাউন্ড হয়ে আছে। রাউন্ড হলে কি হবে? রেডিয়াস দিয়ে আপনার পিক্সেল দিবেন, হ্যাঁ রেডিয়াস দিয়ে যদি পিক্সেল দেন, এই যে 5 পিক্সেল দিবেন তাহলে এটা রাউন্ড হবে। যত পিক্সেল দিবেন তত গোল হয়ে যাবে। ওই যে আমরা পতাকা তৈরি করছিলাম মনে আছে, রাউন্ড ইয়া রেডিয়াস দিয়া ওরকম। আচ্ছা, জি স্যার। তারপরে তারা আবার ট্রানজিশনও দিছে, বিভিন্ন হোভার দিয়ে আবার ট্রানজিশনটা কি? ট্রানজিশন দেখাছিলাম। ট্রানজিশন হচ্ছে ওই যে ক্লিক করলে আস্তে আস্তে বড় হয়, আবার ক্লিক করলে আস্তে আস্তে ছোট হয়, এটা এগুলো জাস্ট বিভিন্ন রকমের সিএসএস অ্যাপ্লাই করতে। আবার পেজিগনেশন সাইজ মানে লেখার সাইজটা আপনি কতটুকু বড় করবেন সেটা, এটা আশা করি এগুলো পারবেন। সেন্টার পেজিগনেশন সেন্টারে থাকবে, দেখেন এগুলো ছিল বামে, এই পেজিগনেশনটা ছিল বামে, আর এটা করছে জাস্ট সেন্টার। ওই যে টেক্সট অ্যালাইন সেন্টার ডট সেন্টার নামে একটা ক্লাস নিছে, সেই ক্লাসটাকে টেক্সট অ্যালাইন ডট কোলন সেন্টার দিয়েছে, তখন এই পেজিগনেশনটা সেন্টারে চলে গেছে, এই আর তেমন কিছু না। তারপরে আবার যে লিংক দিয়ে দিছে, যে এরকম এরকম করে দেওয়া যায়, নেক্সট 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 এরকম করে দেওয়া যায়। এই এগুলা জাস্ট সিএসএস অ্যাপ্লাই করবেন তাহলেই হবে, আর কিছু না। পারবো না এটা আমরা আমরা কি ইয়া দেখছিলাম, কি বলে জানি ওটাকে, গ্রেডিয়ান্ট দেখছিলাম না? গ্রেডিয়ান্ট স্যার আমি দেখি নাই। হ্যাঁ গ্রেডিয়েন্ট দেখেন নাই? আচ্ছা গত ক্লাসে স্যার ক্লাস দেখেছিলেন, মিস করছি। গত ক্লাসের ভিডিওতে দেওয়া আছে, একটু ভিডিওটা দেখে নিয়েন। তারপরে হচ্ছে আমরা মিডিয়া কোড দেখি নাই, ফ্লেক্স বক্সও দেখি নাই। আমি আসতেছি একটু একটু করে।
স্যার হ্যাঁ বলেন। স্যার একটু কোডে জানতো স্যার, একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ একটু কোডে আসুন স্যার, জি বলেন। পেজিনেশনে। হ্যাঁ স্যার আমরা যে এখানে এক লাইনে সিএসএস এর মধ্যে আর কি এতগুলো যে এক লাইনে ট্যাগ ইউজ করলাম, এটা কিভাবে কি করলাম সেটা আমি বুঝতেছি না। কোনটা? মানে ইউএল ডট পেজিনেশন, ইউএল ডট পেজিনেশন, এলআই, এতগুলো যে একসাথে ইউজ করছি, এটা কখন এতগুলো করতে হবে আচ্ছা এবং কোনটা পর কোনটা ইউজ করতে হবে? এগুলা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমি ইয়ার মধ্যে ব্যবহার করলাম। প্রথমটার ব্যবহার হবে হচ্ছে আমার ইউএল এর উপরে, পুরা ইউএল এর উপরে। এই যে ইউএল যে আছে আমার এইটার উপরে, পুরা ইউএল এর উপরে ব্যবহার হবে। এই পুরাটাতে হচ্ছে ইউএল, বেসিক্যালি একদম পুরাটা জি। সবকিছু কিন্তু একটা ইউএল। ইউএল এর মধ্যে হচ্ছে আমি এলআই কে দিছি। তো দ্বিতীয়বার এসে হচ্ছে আমি এলআইটাকে ব্যবহার করছি। এলআই এর ইউএল এর ভিতরে যে এলআই আছে সেটার উপর আমি ব্যবহার করছি। আবার তৃতীয়টাকে এসে আমি এলআই এর ভিতরে, এলআই এর ভিতরে যে আমার অ্যাঙ্কর ট্যাগ আছে সেটার উপর আমি ব্যবহার করছি। ধরেন আমি এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগের উপর আমি ব্যবহার করব, এটাকে যদি আমি এই টেক্সট ডেকোরেশনটা কার জন্য বলেন? এই টেক্সট ডেকোরেশনটা হচ্ছে মূলত এই লিংকের জন্য, মানে অ্যাঙ্কর ট্যাগের জন্য, হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের জন্য, এইটার জন্য না। তাহলে এইটা জি জি। ব্যবহার হবে হচ্ছে এইটা প্রথমত হচ্ছে পুরাটা লিস্ট, পুরাটা ইউএল, তারপরে দ্বিতীয়ত হচ্ছে, তারপরে এটা হচ্ছে একটা লিস্ট, এবং তৃতীয়ত হচ্ছে লিস্টের ভিতরে হচ্ছে এগুলা হচ্ছে এক একটা লিংক। এখন আমি কিন্তু লিস্টের উপরে দিতেছি না, ইউএল এর উপরে দিচ্ছি না, তার মধ্যে স্পেসিফিক করে বলে দিচ্ছি যে এই ট্যাগটার উপরে, মানে অ্যাঙ্কর ট্যাগের যে নিচে আন্ডারলাইন থাকে, নিচে আন্ডারলাইন যেটা থাকে এটা কিন্তু এলআই এর কারণে থাকে নাই, বা ইউএল এর কারণে থাকে না, থাকছে কার কারণে? অ্যাঙ্কর ট্যাগের কারণে, তাই না? তাহলে জি যেহেতু জি। অ্যাঙ্কর ট্যাগের কারণে এই আপনার নিচে আন্ডারলাইন আছে, তাহলে এই আন্ডারলাইন যদি তুলে দিতে যাই তাহলে আমাকে অ্যাঙ্কর ট্যাগের উপরেই অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাঙ্কর ট্যাগ আছে কার মধ্যে? এলআই এর মধ্যে। এলআইটা আবার কার মধ্যে আছে? ইউএল এর মধ্যে আছে। যার কারণে এইভাবে আমরা বলে দিচ্ছি যে তখন ইউএল স্যার এর, জাস্ট অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে হতো না? হ্যাঁ শুধু অ্যাঙ্কর ট্যাগ আমরা ইউজ করব, তাই তো? জি জি। হ্যাঁ শুধুই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারবো। বাট আমরা যে আসলে এটা কারটা ব্যবহার করেছি, এখানে যদি অ্যাঙ্কর ট্যাগ ধরেন আমার ইউএল এর বাইরেও থাকে, তখন কি হবে? তখন কিন্তু আমরা দেখছিলাম যে যখন আমরা কোনো ট্যাগের নাম দিয়ে দেই তখন কিন্তু পুরোটার উপরে অ্যাপ্লাই হয়, তাই হয় না? আচ্ছা, তাহলে এমনি আমার, যে এটার কোনো তো কাজ নেই স্যার, হ্যাঁ যে এখন ডট হচ্ছে, পেজিনেশন যে এগুলো তো। হ্যাঁ এখন হচ্ছে, বাট আমি বলতেছি যদি এখানে আপনার ইউএল এর বাইরে একটা এ থাকে, তখন ওই এর তখন উপরেও ওখানেও অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হয়ে যাবে। ওই যে আমরা প্রথমে দেখছিলাম যে ক্লাস যখন, আর ক্লাস আর আইডি যখন ব্যবহার করি তখন দেখছিলাম যে ক্লাসের নাম ধরে না দিয়ে যদি শুধু ট্যাগের উপরে নাম দেই, তাহলে ওই নামে ওই ট্যাগের যতগুলো ট্যাগ আছে, পি ট্যাগের যতগুলো পি ট্যাগ আছে সবগুলোর উপরে এট এ টাইমে অ্যাপ্লাই হয়। তাহলে আমি যদি এখানে ইউএল না বলে শুধুমাত্র এটাকে বলি, আপনার এ কে বলি, তখন এর বাইরে যে আছে সেটাকেও সে পাবে। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, বুঝছেন। এটা এই কারণে এটা ইউএল এলআইটা বলে দিছি। আর দ্বিতীয়ত এই যে আমরা এখানে ইউএল, তারপরে হচ্ছে পেজিগনেশন, স্যার 3 নাম্বার লাইনে এটা একটু বলেন তো স্যার, ডট অ্যাক্টিভ যেটা আছে এটা। হ্যাঁ এখানে আমরা যে বলে দিচ্ছি পেজিগনেশন, আরেকটা জিনিস একটু ক্লিয়ার হন, কারণ বড় অ্যাপ্লিকেশন গুলো যখন তৈরি করবেন তখন ওই জিনিসগুলো একটু মনে হবে। যেমন আমরা যদি এই পেজিগনেশনটা সাপোজ আমি এট এ টাইমে এখানে যে ক্লাসের নাম দিছি, আবার যদি এখানে গিয়ে আমি একটা প্যারাগ্রাফ তৈরি করলাম, সেই প্যারাগ্রাফের মধ্যে যদি প্যারাগ্রাফের মধ্যে যদি সাপোজ পেজিগনেশন নাম দেই, তাহলে আমি যখন এখানে শুধু পেজিনেশন দিয়ে যাব এখানে পেজিনেশন দিয়ে যাব, তখন কিন্তু এই প্যারাগ্রাফের পেজিনেশনের উপর হবে। আচ্ছা তাহলে আপনি এখন বলতে পারেন যে স্যার তাহলে আমার এই পি ট্যাগের পেজিনেশন আমার একই রাখার দরকার কি, আমি তো আলাদাই রাখতে পারি। তাহলে এখানে আমি আর একটা কাজের সুবিধা পাবো না, সেটা হচ্ছে এমন হতে পারে যে এট এ টাইমে আমি এটার উপরেও কোনো কিছু অ্যাপ্লাই করব, সাথে সাথে এই চন নামে আমি আর একটা ট্যাগ তৈরি করছি,
h1 নামে আরেকটা ট্যাগ তৈরি করছি, সেখানেও আমি ক্লাসের নাম দিয়েছি সাপোজ পেজিনেশন। আমার কোনো সময় দরকার হতে পারে যে দুইটার উপরে আমি একসাথে অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে যদি ক্লাসের নাম আমি সেম রাখি তাহলে আমার সুবিধা না, ট্যাগ দুইটা কিন্তু ক্লাসের নাম সেম হওয়ার কারণে আমি যদি কোথাও গিয়ে শুধু বলি যে ডট পেজিনেশন তাহলে কিন্তু আমার একসাথে অ্যাপ্লাই হবে। তার মানে আমার একই নামে রাখারও দরকার হতে পারে কোনো একটা সময় কাজের সুবিধার্থে। সেই ক্ষেত্রে এই কারণে কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি পেজিগনেশন ইউএল ডট পেজিগনেশন। এখানে যেহেতু আমাদের আর কোনো পেজিগনেশন নাই, সেক্ষেত্রে আমরা ইউএল না দিলেও কিন্তু হয়তো। বুঝতে পারছেন কি বিষয়টা? ওই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে গিয়ে তখন আমরা কিছু কিছু সুবিধা থেকে একটু বঞ্চিত হইতাম, কিছু সুবিধা পাইতাম না, যার কারণে আমরা এখন থেকে এই জিনিসগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, ব্যাপারে কি আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কি এই ব্যাপারে? আচ্ছা আচ্ছা, হোভার নট অ্যাক্টিভেট একটু স্যার বলেন তো কাইন্ডলি। হোভার কেন লিখলাম? মানে ওটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এটা অ্যাক্টিভ হবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হোভারটা কি এটা তো বুঝি নাকি? জি স্যার, এখন বুঝছি, আগে বুঝি না, এখন বুঝছি। আপনাদেরকে যে ন্যাপ বার একটা ইয়ে দিয়েছিলাম, মনে আছে কি? ন্যাপ বার একটা কাজ করতে গিয়ে আমার যে প্রবলেম হইলো, ক্লাস মিস করছি যার কারণে এলোমেলো মনে হচ্ছে কিছুটা। আচ্ছা তাহলে আমি ওটা করে দেই নাকি? লাগাইছে, আমি ওই ইয়াটা করে দেই, কি বলে জানি ওটাকে, ড্রপ ডাউন মেনু ওটাকে করে দেই আমি। ছোট্ট করে একটা করে দেই আগে, প্রথমটা ছোট্ট করে একটা করে দেই, তারপরে হচ্ছে একটু বড় করে, তারপরে একটু বড় করে আসি আমি, একদম স্টেপ বাই স্টেপ আসি। তাহলে বুঝতে সুবিধা হবে না আপনাদের ন্যাপবার যেটা। কারণ পরবর্তীতে স্যার প্রেজেন্টেশনের কাজ শেষ হলে একটু এক্সটেনশন নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, এটার কাজ শেষ হলে একটু শর্ট নিতে চাই আর কি স্যার। হ্যাঁ এটা শেষ, এটা শেষ। আপনি একটা স্ক্রিনশট নেবেন তাই তো? জি স্যার। ডেফিনেটলি আমি একটু ছোট করে দেই, দেখি আপনাকে এক পেজের মধ্যে একবার নেওয়া যায় কিনা। ফাইলটাও দিয়ে দেন না হয়? হ্যাঁ ফাইলও দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, টেনশন করেন না, এখনই দিয়ে দেই, কোনো টেনশন নাই। তবে ফাইল নিয়ে শুধু কপি আর পেস্ট করুন না কিন্তু, তাহলে কিন্তু খবর আছে, দেখে দেখে লিখবেন। হ্যাঁ আচ্ছা নেন স্ক্রিনশট নেন, আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। স্যার কপি পেস্ট তো হয় না মনে হয়, কি করবেন? করতে হয়। এরপরে কপি পেস্ট হয় না? না স্যার, আমি ট্রাই করি নাই, আমি জাস্ট দেখে দেখে ইয়া করি, না পারলে দেখি এটুকুই। হ্যাঁ কপি পেস্ট করবেন না, হ্যাঁ দেখে দেখে করবেন, এটাই ভালো। স্যার আমরা কি এখন এটা করতে পারছি যেটা অ্যাক্টিভ থাকার কথা স্যার? না এটা হয়নি, আমি আর কোডটা দেখি নাই, ওইটা ওই W3 স্পেস দেখলে হয়তো হয়ে যাবে, আমি আর দিকে যাইনি, কোড ধরে ধরে মিলালেই হবে। কিন্তু কোড ঠিক আছে স্যার। মানে আপাতত দৃষ্টিতে মনে হইতেছে কোড ঠিক আছে, কিন্তু ছোট্ট কাটা হয়তো ভুল হয়েছে, এটা নেই জন্য আর বসে থাকিনি আমি, বুঝছেন? আচ্ছা আমরা ছোট্ট করে আগে দেখি ন্যাপ বারটা, তারপরে হচ্ছে ন্যাপ বারটা একটু ছোট করে দেখবো আমরা, তারপরে ছোট বলতে একবারই ছোট, একেবারেই ধরেন যদি বলেন আমার, তাহলে আমি বলবো যে এটা আমাদের বাচ্চাকালের জিনিস। তারপরেও আমি দেখাচ্ছি ন্যাপ বারটা। এখন আমার কাছে মনে হইতেছে, এখন আপনাদের কাছে হয়তো মনে এই মুহূর্তে না হলো, কিছুদিন পরে হয়ে যাবে। আমি এখানে একটু এটার নাম দিলাম হচ্ছে ন্যাপবার, ন্যাপবার ডট এইচটিএমএল। ন্যাপবার এক্সাম্পল।
HTML এবং CSS টা একটু ভালো করে দেখতে হবে, কারণ হচ্ছে কি আমরা যখন ইয়েতে যাব ওই কি বলে বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপে যখন যাব তখন হচ্ছে আমরা বিভিন্ন ক্লাস ব্যবহার করব, CSS এর বিভিন্ন ক্লাসগুলো ব্যবহার করব। সো দ্যাট এখানে যদি ভালো করে জানেন তখন এই ক্লাসগুলো ব্যবহার করতে, এখানে দেখবেন যে আপনার এইভাবে আপনি ন্যাপবার তৈরি করা লাগে না, বুঝছেন? এখানে ন্যাপবার আপনি তৈরি করা লাগতেছে না, জাস্ট একটা লিংক ব্যবহার করতেছেন বা একটা ক্লাসের নাম ব্যবহার করতেছেন, আপনার সাথে সাথে এরকম ন্যাপবার তৈরি হয়ে যাচ্ছে। বাট ওটাকে বুঝতে হলে, ওটাকে মডিফিকেশন করতে হলে, মডিফাই করতে হলে বা বুঝতে হলে আপনাকে এখানে বুঝে রাখতে হবে। এই জন্যই CSS টা খুব ভালো করে বুঝার জন্য আমি মানে বলতেছি আপনাদেরকে। ধরেন আমি ইউএল তৈরি করলাম, এখানে তৈরি করে এলআই তৈরি করলাম, এলআই তৈরি করে লিংক তৈরি করলাম, এখানে লিংক তৈরি করি, লিংক তৈরি করবো। ধরেন আমি হোম তৈরি করব, হোম দিলাম হচ্ছে হোম, কন্ট্রোল শিফট ডিলিট না ডি, এখানে দিব হচ্ছে দিব যেন এইখানে দিব হচ্ছে ধরেন হোম সার্ভিস দিব, তারপরে হচ্ছে ধরেন এখানে দিব হচ্ছে ধরেন এখানে সার্ভিস দিব, তারপরে ট্রেনিং দিব, তারপরে এখানে দিব হচ্ছে ধরেন কন্টাক্ট আস, তারপরে এখানে দিব হচ্ছে অ্যাবাউট আস, এরকম দিব। হ্যাঁ, জাস্ট লিংক তৈরি করব, একেবারে ছোট কাজ। এখন আমি কিন্তু ইন্টারনাল সিএসএস ব্যবহার করতেছি, হ্যাঁ ইন্টারনাল সিএসএস ব্যবহার করতেছি, আপনারা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করবেন। স্টাইল, এখানে এসে লিস্ট স্টাইল, সরি আমি ক্লাসের নাম ব্যবহার করবো না, ক্লাসের নাম আমি এখানে তেমন কিছু দেইনি, তো এই যে এখানে আবার দেখেন ইউএল এর ক্লাসের নাম দেই নাই, বাট আমার যদি ইউএল আরো থাকে তাহলে কিন্তু আমার ক্লাসের নাম দিতে হইতো। তো ইউএল এর মধ্যে এলআই দিলাম, আর লিস্ট স্টাইল টাইপ নান দিলাম। লিস্টের যে একটা স্টাইল থাকে সেটা থাকবে না, আচ্ছা আমি একটু এই অবস্থায় একটু রান করে দেখাই আপনাদেরকে, একদম মন থেকে বুঝলে তাহলে সুবিধা হবে। দেখেন আমি এটা দিলাম না, হ্যাঁ এটা উঠিয়ে দিলাম, দেখেন আমার এই মুহূর্তে কিন্তু নান আছে, এই যে লিস্ট স্টাইল এটা থাকলো। আর ইউএল এর উপরে যখন আমি এটা অ্যাপ্লাই করলাম তখন হচ্ছে লিস্ট স্টাইলটা আমার নান হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা তারপরে আসেন মার্জিন প্যাডিং দেই, মার্জিন প্যাডিং দিলাম ধরেন 0, প্যাডিং ও 0 দিতে পারি, 0 দিলাম। তারপর হচ্ছে রান করি, এই যে মার্জিন প্যাডিং 0, প্যাডিং 0 দিলাম। তারপর হচ্ছে ওভারফ্লো হিডেন দিলাম, ওভারফ্লো হিডেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন আমি গ্রিন দিলাম। স্যার ওভারফ্লো এটা কি স্যার? ওই যে গত ক্লাসে মনে দেখাইছিলাম ওভারফ্লো হিডেন, তারপর হচ্ছে ডিসপ্লে, তারপর হচ্ছে আপনার স্ক্রল, তারপরে হচ্ছে আপনার অটো, মানে এই যে আমরা দেখছিলাম যে একটা লিখছি, লেখার পরে ধরেন আমার একটা বর্ডার দিয়ে রাখছে, সেই লেখাটা আমার বেশি হয়ে গেছে, তখন নিচের দিকে বের হয়ে যায়, ঠিক আছে? তো বের যদি হয়ে যায় তাহলে তো আলটিমেটলি ওটা হলো না। তো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দিতে গেলে এই ওভারফ্লো হিডেনটা এখানে দিতে হয় আর কি, এটার জন্য এই জন্য। স্যার এখানে যদি আমি এখন ওভারফ্লো হিডেন এটা না দিই তাহলে কি রকম আসবে? হ্যাঁ তাহলে একটা সময় গিয়ে আপনি প্রবলেম ফেস করবেন, এখানে প্রবলেম ফেস না করলেও এই পরের দিকে কাজ যখন করতে যাবেন তখন আপনার এটাকে প্রবলেম ফেস করতে হবে, এই কারণে আমরা হিডেনটা দিয়ে রাখছি। আচ্ছা আমি পরে হিডেন না দিয়ে পরে শেষ করি কাজটা, তারপরে দেখাচ্ছি। আচ্ছা এখন আসেন এই যে এগুলো যে আমাদের এলআইটা আছে, এটা লেফট টু রাইট এইভাবে যাবে, লেফট যাবে রাইটে যাবে এইভাবে যাবে, তাহলে আমরা একটু এলআই দিয়ে রাখি, এলআই এর উপরে দিয়ে রাখি, এখন লিস্টের উপরে দিয়ে রাখি। আমি কিন্তু কোনো ক্লাস ব্যবহার করতেছি না এখানে, হ্যাঁ কোনো ক্লাস ব্যবহার না করে, যেহেতু আমার আর কেউ নাই যার কারণে আমি এখানে এটাই দিয়ে রাখতেছি। আসছে ওই যে লেফট রাইট এইভাবে যে দিয়েছিলাম,
যার কারণে আমার এই ইয়েগুলা এই লেখাগুলো এখন লেফট রাইট এইভাবে হয়ে আসতেছে, ফ্লোট লেফট বলে দিছি। আচ্ছা, তাহলে আমি এলআই এর উপরে ব্যবহার করলাম। এখন এলআই এর উপরে যে আমার অ্যাঙ্কর ট্যাগ গুলা আছে সেইটার উপরে আমি এখন সিএসএস অ্যাপ্লাই করব। সেটার উপরে সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমি হচ্ছে এলআই এ দিব। আচ্ছা, এলআই এ ডিসপ্লে ব্লক দেই। তারপর হচ্ছে কালার হচ্ছে হোয়াইট, আমি অথবা গ্রিন দিতে পারি, হোয়াইট দেই, হোয়াইট দিলাম। টেক্সট অ্যালাইন সেন্টার দিব, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি, সেন্টার দিলাম। প্যাডিং যদি আমি দেই, প্যাডিং ধরেন আমি 10 পিক্সেল দিলাম হচ্ছে উপর থেকে, আর 15 পিক্সেল দিলাম হচ্ছে আমি নিচ থেকে না ডান থেকে। টেক্সট ডেকোরেশন নাম না দিলে কি হয় আর দিলে কি হয় এটা আপনারা একটু আগে দেখলেন। টেক্সট ডেকোরেশন যদি আমি দেই তাহলে হচ্ছে নাম না দেই তাহলে হচ্ছে আমার ওই যে ইয়া হবে লিংক, যেটা মানে হাতের মতো ওই আন্ডারলাইন যেটা সেটা থাকবে। আমি এখানে নান করে দিলাম যাতে করে সেটা না থাকে, কারণ যাতে বোঝা যাবে না, যাতে বোঝা না যায়। এখন দেখেন একটু বড় হয়ে যাবে এবং দেখেন আমার নেভিগেশন বার কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, নেভিগেশন বার কিন্তু তৈরি হয়ে গেছে, বাট নিচে যে আন্ডারলাইন গুলো ছিল লিংকের সেই আন্ডারলাইন গুলো নাই। সেই আন্ডারলাইন গুলো যদি আমি এখান থেকে এটা না দেই তাহলে কিন্তু আমার আন্ডারলাইন গুলো চলে আসবে, বাট এটা তো আমি চাচ্ছি না। হ্যাঁ, এই জন্য আমি ওখানে নাম করে দিচ্ছি। ওকে, তাহলে আমার এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আমি চাই এটাকে একটু হোভার করব, এটাকে একটু হোভার করি। হোভার করলে কি হবে? হোভার করলে হচ্ছে এলআই এর উপরে আমরা হোভার করব, এ কোলন হোভার। এটা আমরা কোন জায়গায় দেখছিলাম যে এ কোলন হোভার, এ কোলন অ্যাক্টিভ এরকম দেখছিলাম মনে হয়। হ্যাঁ, লিংক, এ কোলন লিংক, লিংকের ক্ষেত্রে দেখছিলাম এ কোলন লিংক, তারপরে এ কোলন হোভার, এ কোলন অ্যাক্টিভ এরকম দেখছিলাম। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে হোভারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি দিব হচ্ছে ব্ল্যাক দেই, অথবা এখানে কোনো কোড দিতে চাইলে হেক্সা কোড দিতে চাইলেও দিতে পারবো। আর এটার কালার আমি দিব হচ্ছে, ধরেন কালার কি দিব, এই জায়গাতে কালার দিব হচ্ছে রেড। যখন হোভার হবে তখন, এমনি না কিন্তু নরমাল অবস্থায় না, হোভার অবস্থায়। রিফ্রেশ করি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হোম ইয়া হয়ে গেল, কালো হয়ে গেল, সার্ভিস কালো হয়ে গেল এবং লেখাটা হোভার হয়ে গেল, মানে সরি লেখাটা হচ্ছে আমার হোয়াইট হয়ে যাচ্ছে। এখানে আমি এটা দিব না, আমার কাজ তো শুধু এতটুকু না, কাজ আরো আছে এটা করতে গিয়ে। দেখেন আছে রিয়াজ সাহেব, কাছে সাহেব আছেন? জি স্যার। হ্যাঁ দেখেন আমি ইয়া দেই নাই, হিডেন দিই নাই। যেটা স্যার ওভারফ্লো হিডেন ছিল এটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা তাহলে এটা পারবো না, আমরা পারবো না? স্যার ট্রাই করব। হ্যাঁ ট্রাই করুন, আমরা পারবেন। নেভার ইন সিএসএস, এটা যদি আমরা এখানে সার্চ দেই, এই যে দেখেন লিখে সার্চ দেওয়া উচিত ছিল, সেটা ওনারা বলে দিছে, আমি হয়তো ভুল করছি। হ্যাঁ, এনারা বলে দিছে সিএসএস এন্ড এইচটিএমএল দিলাম, অথবা আমার যে লেখা ছিল সেটাও খারাপ না, সেটা লেখা দিলে সমস্যা নাই। সেখানে যান, পারবেন না কেন এই চিন্তায় মানে সুযোগই নাই। হরিজন্টাল রেসপন্সিভ নাভবার মেনু, মানে কত রকমের কাজ। এই যে দেখেন রেসপন্সিভ তো মনে হয় অনেক পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, রেসপন্সিভ ওই যে আমরা গ্রিড করছি না, গ্রিড দিয়ে করলে রেসপন্সিভ হয়, মিডিয়া কোয়েরি ব্যবহার করতে হয় রেসপন্সিভের জন্য। আর বুটস্ট্র্যাপ দিয়ে যখন করব তখন ওটা রেসপন্সিভ। আচ্ছা, এই এখানে প্রত্যেকটারই আলাদা আলাদা করে এই যে ইয়েগুলো দেওয়া আছে, দেখেন এক্সপ্লেইন করা আছে। ডিসপ্লে ব্লক উইডথ কত পিক্সেল দিলে কত হবে, এই যে এখানে দিছে, এই যে এই পর্যন্ত আসছে। তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড দিছে, এটা সম্ভবত কি করছে, হোভার করছে না, এই যে হোভার করছে। হ্যাঁ, এই যে হোভার করার কারণে এই যে হোভার হচ্ছে। তারপরে অ্যাক্টিভ করছে, এখানে তারা অ্যাক্টিভ করছে নাকি অ্যাক্টিভ করে না, এখানে ডেকোরেশন করছে, এখানে কোড সবগুলো দেখা যায় না। এইদিকে আসেন তখন দেখতে পারবেন।
অ্যাক্টিভ করে না, এখানে অ্যাক্টিভ করে না, এটা হোভার হচ্ছে। ওকে, এই যে এইটা আর অ্যাক্টিভ হয়তো মাঝে মানে ম্যাক্সিমাম এইটা ক্ষেত্রে করছে, লাস্টের দিকে। এই যে এটা করছে, এই যে হ্যাঁ, এই যে জি স্যার। এ ডট অ্যাক্টিভ, এই যে আগের থেকে অ্যাক্টিভ হয়ে আছে সেটা এখানে করছে, এই যে এলাইয়ের এ ডট অ্যাক্টিভ যদি করে তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আচ্ছা, এরপরে মাঝখান দিয়ে যে যদি আন্ডার দেয় আর কি, কি বলে এটাকে, ওই যে একটা লাইন দিচ্ছে, বর্ডার দিচ্ছে আর কি, বর্ডার। এই যে নিউজের পরে দেখেন একটা বর্ডার আছে, কন্টাক্টের পরে একটা বর্ডার আছে, এরকম বর্ডার যদি দিতে যায় তখন এই যে বর্ডার এই প্রপার্টিতে ব্যবহার করি, জাস্ট বর্ডার এত পিক্সেল বলে দিচ্ছে, ইউএল এর উপরে ব্যবহার করছি। দেখেন কাজটা কিন্তু কঠিন না, জাস্ট প্র্যাকটিসের একটু আর কি, এটা বারবারই কিন্তু আমরা ব্যবহার করছি, হ্যাঁ একদম বারবার ব্যবহার করছি। এখানে জাস্ট বলে দিছে এই যে এটার জন্য, এই যে বর্ডারের জন্য জাস্ট ওই ইউএল এর মধ্যে বলে দিছে বর্ডার। এই বর্ডার আমরা কিন্তু অনেকবার ব্যবহার করছি, বর্ডার সলিড, তারপর হচ্ছে আপনার ডটেড ড্যাশ, এগুলো কিন্তু আমরা অনেক ব্যবহার করছি। জাস্ট বলে দিছি যে এত পিক্সেল হবে, এখান থেকে আমরা 2 পিক্সেল করে দেন, 2 পিক্সেল করে দেন। এই যে বর্ডার একটু মোটা হয়েছে, ধরেন 10 পিক্সেলই বলে দেন, দেখবেন যে অনেক মোটা হবে, দেখছেন বর্ডার মোটা হয়ে গেছে। আচ্ছা, ওইটা বর্ডারের জন্য দিচ্ছে। এই যে এইটা বর্ডার বটমে, আবার এই যে এলআই এর বর্ডার বটমে কি হবে সেটা বলে দিচ্ছে, হ্যাঁ। এই আবার আন্ডারলাইন, এই যে এখান থেকে নিচের হবে, এটাও বলে দিচ্ছে, এটাও বলে দিচ্ছে কোথায়, এটা কার উপরে লিস্ট স্টাইল নাম এখানে। আচ্ছা, আমি কোথায় যেন চেঞ্জ করলাম, টেক্সট লাইন সেন্টার, এখানে একটু দেন। এই দেখেন বটম বর্ডার, প্রত্যেকটারই বটম বর্ডার কিন্তু এগুলা, এগুলা কিন্তু মূলত চতুর্দিক দিয়ে না আসলে, এই যে এটা কিন্তু চতুর্দিক দিয়ে না, এটা হচ্ছে নিচের বর্ডার, নিচের প্রত্যেকটা নিচের বর্ডার এটা। আবার লাস্টের যেটা আছে, আপনারা খেয়াল করছেন কিনা, লাস্টের যেটা আছে এটা কিন্তু আসলে এই অ্যাবাউটের বর্ডার না, হ্যাঁ একটু মনে রাখেন। এই যে এখানে যে বর্ডারটা দেখতেছেন এটা কিন্তু অ্যাবাউটের বর্ডার না, এই বর্ডারটা হচ্ছে কিন্তু এই যে প্রথমটাতে যে বর্ডার দেওয়া হয়েছে ইউএল এ, এই যে ইউএল এ এখানে বর্ডার দেওয়া হয়েছে, এই বর্ডারটা হচ্ছে সেই বর্ডার। ধরেন আমি এখানে দিলাম না, ধরেন এখানে 1 পিক্সেল দেই, তাহলে দেখবেন যে নিচেরটা কিন্তু চিকন হয়ে যাবে, নিচেরটা চিকন হয়ে যাবে। তার মানে কি, এই হোমের পরে বর্ডার আছে, নিউজের পরে বর্ডার আছে, কন্টাক্টের পরে বর্ডার আছে, বাট অ্যাবাউটের পরে কিন্তু কোনো বর্ডার নাই, আছে নাই, এটা এই বর্ডারটা কিন্তু ওই ইউএল এর বর্ডার। এতটুকু কি বুঝতে পারছেন না, বোঝেন নাই? আমি এখানে হচ্ছে স্যার কেন লাস্ট সাইড বলতে কি বোঝানো হয়েছে একদম? আমি ওটাই আসবো, ওটা আসার জন্য আগে এটা বলতেছি, মানে এতটুকু আমাকে এনশিওর করেন যে এইটা বুঝছেন কিনা। এই যে চিকন যে বর্ডার দেখতেছেন, আমি একটু লাল দেই, দাঁড়া লাল দেই, এই জিনিসগুলো বারবার ব্যবহার করা জিনিস তো। সো এই যে বর্ডারটা দেখতেছেন না, লাল বর্ডার, হ্যাঁ হ্যাঁ, এটা এই হচ্ছে আপনার বর্ডারটা হচ্ছে পুরোটাই। আমরা ইউএল এর উপরে দিয়ে দিছি, মানে এনারা জি স্যার। ইউএল এর উপরে দিছে, যার কারণে এটা। তো তাহলে এটা হচ্ছে পুরাটার উপরে বর্ডার। এখন হোমের নিচেও কিন্তু একটা বর্ডার আছে, নিউজের নিচেও আছে, তারপর কন্টাক্টের নিচেও আছে, অ্যাবাউটের নিচে নাই। তো হোমের নিচে এবং কন্টাক্টের নিচে এবং নিউজের নিচে যা আছে সেটা কিন্তু এলআই এর বর্ডার, এই কারণে এখানে বলে দিছে বর্ডার। কোথায়? এলআই এর, এই যে এলআই এর বটম বর্ডার, যার কারণে এটা মোটা। আমি এখানে এটা একটু গ্রিন করে দিই, ধরেন গ্রিন করে দিলাম, গ্রিন করে দিলাম, দেখেন এই যে গ্রিন হয়ে গেছে বর্ডার। তার মানে এগুলো হচ্ছে হোমের নিচে, বাট কথা হচ্ছে অ্যাবাউট এর নিচে নাই। এইটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এলআই এর লাস্ট চাইল্ড, এটা হচ্ছে লাস্ট চাইল্ড, এই যে অ্যাবাউট হচ্ছে লাস্ট চাইল্ড। এখানে এসে বলে দেওয়া হয়েছে যে লাস্ট চাইল্ড এর বটম বর্ডারে কিছু থাকবে না, যার কারণে অ্যাবাউট এর পরে আর কিছু নাই, অ্যাবাউট এর পরে কিন্তু আর এখানে নাই। আপনি এটা দিয়েন না, এই কোডটা দিয়েন না, তাহলে কিন্তু অ্যাবাউট এর পরে বর্ডার আসবে, অ্যাবাউট এর পরেও বর্ডার আসবে। বাট আমরা ওইখানে বলে দিছি সবগুলোরই বর্ডার, এখানে প্রথমত বলে দিছি এলআই এর পরে বর্ডার হবে, এলআই এর নিচে বর্ডার হবে, সেটা প্রথমত বলে দিছি বটম বর্ডার। বাট স্পেসিফিক করে আবার বলে দিছি যে এলআই এর যে লাস্ট চাইল্ডটা আছে, এই যে লাস্ট চাইল্ড কে, লাস্ট চাইল্ড হচ্ছে অ্যাবাউট, এই লাস্ট চাইল্ড যা আছে সেই চাইল্ডটা আমার বর্ডার নাম করে দাও, তার মানে এর বর্ডার রেখো না। সেটাই বলে দেওয়ার কারণে আমার এখানে কিন্তু বর্ডার থাকে না, এই বর্ডার থাকে না।
দেখেন ফার্স্টটা এখন আর নাই, মানে হোমটা আর নাই। কিসের বুঝছে এটা, মানে স্পেসিফিক করে দেওয়া একটু। রাইট। তাহলে এইভাবে এখন আমার মনে হয় যে প্রত্যেকটা কোড যদি আপনারা এখন এই কোডগুলো এখন দেখেন, দেখলে হচ্ছে আপনারা সহজেই বুঝতে পারবেন। জাস্ট ওটা প্র্যাকটিসের ব্যাপার। আবার এখানে ছোট করে একটু হালকা ব্যাখ্যা করে দেওয়া আছে। এখন আসলে যে হরিজন্টাল ন্যাপবার, এতক্ষণ তো আমরা ভার্টিক্যালি দেখছি, এখানে যা দেখলাম ভার্টিক্যালি দেখছি, এখন হচ্ছে হরিজন্টাল করার জন্য, যেটা আমরা অলরেডি করে ফেলছি, হরিজন্টাল করার জন্য এখানে আমরা কাজ করছে, আমরা যেটা অলরেডি করে ফেলছি। টেক্সট ডেকোরেশন, নান প্যাডিং, নান টেক্সট অ্যালাইনমেন্ট, সেন্টার, তারপরে ডিসপ্লে ব্লক করছি, তারপরে আমরা এই যে ফ্লোট লেফট করে দিছি। ফ্লোট লেফট করলে তখন এই যে বাম থেকে ডানের দিকে যাচ্ছে। এই তারপরে আরো আছে রাইট অ্যালাইনমেন্ট, আরো আছে, মানে কি বলবো, লার্জ সাইজ দেখলাম। এরপরে আবার এর একটার আন্ডারে আর একটা আছে, মানে এই যে কি বলে যে একটা ইয়ার আন্ডারে এই যে এখানে স্টিকি ব্যবহার করছি। স্টিকি আমাদের মনে আছে কি, ভুলে গেছেন নাকি? আমি স্টিকি দেখাইছিলেন পড়াইছি কিন্তু মনে কিন্তু। হচ্ছে একটু ভুলে গেছি। দেখাইছিলেন এটা। আচ্ছা সমস্যা নাই, এখন বললে তো মনে হবে নাকি, যেহেতু একবার পড়াইছি। জি স্টিকিটা স্যার। হচ্ছে এই যে আমার যে ন্যাপ বারটা আছে, এইটা যাতে ভিতরে চলে না যায়। আমি যখন স্ক্রল করি তখন কিন্তু নরমালি চলে যায় অন্যান্য জিনিসগুলো, এটা যাতে চলে না যায় এই কারণে স্টিকি ব্যবহার করা হয়। দেখেন ন্যাপ বার আমি স্ক্রল করতেছি, ভিতরে গুলো ভিতরে ঢুকে যাচ্ছে, বাট এটা কিন্তু থেকে যাচ্ছে। এইটা করার জন্য মূলত স্টিকি ব্যবহার করা হয়। স্টিকি ব্যবহার করলে তখন যেটার উপর স্টিকি ব্যবহার করব সেটা আমি বাকিগুলো যদি স্ক্রলও করি ভিতরে ঢুকে যায়, বাট এটা সামনেই থেকে যায়, এই জন্য স্টিকি ব্যবহার। স্টিকিটা আমরা আবার ইয়েতে ব্যবহার করবো, বুটস্ট্র্যাপও দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুটস্ট্র্যাপও দেখবো। আচ্ছা, তারপর ড্রপ ডাউন নেভিগেশন, এই যে দেখেন, এই যে মজার জিনিস, এখান থেকে আবার নিচের দিকে আসবে। যদি আমারও করা আছে সেটাও দেখতে পারি আমরা, আমার কাছে আছে করা। এখান থেকে একটু দেখি, আমি দেখি যদি মানে এখান থেকে ছোট করে বুঝে দেওয়ার মতো হয় তাহলে আমি এখান থেকে বুঝে দিচ্ছি। এই যে একটা নিয়ে আসছে মাউস ওভার মি। আচ্ছা, মাউস ওভার মি, তো আমি চাচ্ছি একটু বড়টা দেখানোর জন্য, যাতে করে এই যে এইটা দেখেন, এইটা দেখে আমরা একটু কোডটা দেখার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড কালার ড্রপ ডাউনের এটা পুরাটা প্রথমটা। আচ্ছা, এখানে আপনারা কি নিছে, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এটা ডিপ প্লাস নিছে, ডিপ প্লাস নিয়ে তারপরে হচ্ছে ডিপ প্লাসের ড্রপ ডাউন বাটন দিছে আর ড্রপ ডাউন দিছে। ডিপ প্লাসের নাম হচ্ছে ড্রপ ডাউন আর বাটনের নাম হচ্ছে ড্রপ ডাউন বিটিএন। তারপরে হচ্ছে ডিপ ক্লাসের আপনার কন্টেন্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 এরকম। আচ্ছা, তাহলে এই ডিপটা আমরা বুঝতে পারি আশা করি। ডিপের মধ্যে হচ্ছে আমরা ড্রপ ডাউন রাখছি এখানে, তারপরে হচ্ছে বাটনের ড্রপ ডাউন বাটন, তারপরে হচ্ছে ডিপের আর একটা ডিপ নেওয়া হয়েছে ডিপ কন্টেন্ট, তারপরে এই লিঙ্কগুলা। এই লিঙ্কগুলোর কারণে হচ্ছে এই যে হাইপার টেক্সট গুলোর জন্য হচ্ছে এই নামগুলো আসছে, বাট নামটা এখনো ভিতরে ঢুকানোর জন্য কি করা লাগবে সেটা আমরা এখনো আসি নাই। এটা একটু দেখি যে এই জাস্ট এই তিনটা লিঙ্কের জন্য এই অ্যাঙ্কর ট্যাগ দেওয়া হয়েছে এবং সেটা একটা ড্রপ ডাউনের মধ্যে রাখা হয়েছে। সেই ড্রপ ডাউনটার নাম হচ্ছে ডিপের মধ্যে রাখা হয়েছে, সেই ডিপটা হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট, এটার মধ্যে রাখা হয়েছে। ওকে, তাহলে একটু মনে রাখেন। তারপর আর একটা বাটন রাখা হয়েছে, এটা একটা বাটন, এই বাটনটাকে নাম দেওয়া হচ্ছে ড্রপ ডাউন বিটিএন। আর পুরাটা একটা ডিপের মধ্যে, এই যে এইটা সহ এই পুরাটা একটা ডিপের মধ্যে যার নাম রাখা হয়েছে ড্রপ ডাউন। এখন একটু স্টাইলে আসেন। প্রথমটা হচ্ছে ড্রপ ডাউন বিটিএন, এই যে এটা বাটনটা, এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিছে এটা, তারপরে কালার দিছে হোয়াইট, তারপরে প্যাডিং দিছে 16 পিক্সেল, তারপরে হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল, বর্ডার নান হবে, মানে চতুর্পাশে বর্ডার থাকতেছে না। আর কার্সার পয়েন্টার, কার্সার নিয়ে গেলে যে এই যে পয়েন্ট করতেছে, এটা করতেছে, তাহলে ব্যাকগ্রাউন্ড এটা হয়ে গেল কার উপরে, বাটনের উপরে। দেখেন এগুলা কিন্তু অনেকবারই করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, ধরেন আমি ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলাম, দেখেন যে এটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে না? তারপরে প্যাডিংটা আমি ধরেন আরো কমে দেই বা ধরেন বাড়িয়ে দেই, 30 পিক্সেল দিলাম,
তাহলে কি হবে, এই যে উপরে থেকে এবং ডান থেকে চলে আসবে, এই কারণে তো প্যাডিং হয়েছে। মানে এটা চতুর্দিক থেকে হবে, একটা দেওয়া হয়েছে তো সব দিক থেকে প্যাডিং হবে। ফন্ট সাইজ এটা অবশ্যই বোঝেন 16 সাইজ। বর্ডার নাম, চতুর্পাশে বর্ডার থাকতো, বর্ডার যদি আপনি এটা দিতেন যে পিক্সেল, সলিড, আবার এখানে কালার বলে দিতেন গ্রিন, তাহলে কি হইতো, চতুর্পাশে বর্ডার থাকতো সলিড, এই যে সলিড, এখানে সলিড গ্রিনটা স্পষ্ট দেখা যাবে না, রেডটা দেই, দেখেন এই যে চতুর্পাশে রেড হয়েছে। এটা একটা নাম দিছে, বাটনের তো আসলে বর্ডার না থাকাটাই সৌন্দর্যের ব্যাপার হয় আর কি। তারপরে কার্সার যাতে পয়েন্টার হয় এরকম, সেটা দিছে। ওকে ফাইন, তাহলে আমাদের এইটা বাটনটা তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা আসলে কি, ড্রপ ডাউনটা হচ্ছে এই যে এটা যা আসবে সেটা কোন ডিপ, সেটা হচ্ছে তার ভিতরের ডিপ, এই যে পরে যে একটা না, মানে এটা হচ্ছে পুরো প্রথম ডিপটা ড্রপ ডাউন, এই যে এটা হবে প্রথম ডিপটা। এই ডিপটা কি হবে, অ্যাবসোলিউট আর রিলেটিভ আমরা বলছিলাম। অ্যাবসোলিউট যদি হয় আর রিলেটিভ কি হয়, রিলেটিভ হলে যে একটার সাপেক্ষে, মানে এটার সাপেক্ষে আর এই যে এগুলা আসবে, সেটা যদি সাপেক্ষ বোঝায়, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রিলেটিভ ব্যবহার করি ড্রপ ডাউন। তো সেটা দিচ্ছি এখানে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক দিলে কি হয়, ইনলাইন ব্লক দিলে হচ্ছে আপনার ওই আপনার যদি ব্লক দেই তাহলে হচ্ছে আমাদের লাইন বাই লাইন হয়, মানে পুরো লাইন হয়। আর ইনলাইন ব্লক দিলে এখানে পরবর্তীতে যদি আমরা চাই যে এখানে আরো কিছু দিব, এই যে ডান পাশে, সেটা আমরা দিতে পারবো। ওকে, ড্রপ ডাউন কন্টেন্ট, ড্রপ ডাউনের যে লেখাগুলো আছে, ড্রপ ডাউন কন্টেন্ট মানে কি, এই যে এটা লিংক 2, লিংক 3, সেটা কার মধ্যে, এটা হচ্ছে পরের যে ডিপটা, ভিতরের ডিপ, সেই ডিপের ভিতরে কিন্তু মূলত এই তিনটা জিনিস আমাদের আছে। সেটা দেওয়ার জন্য এই কন্টেন্টের উপরে এখন সিএসএস অ্যাপ্লাই করছে, কন্টেন্টের উপরে ডিসপ্লে নান, তারপরে এটাকে অ্যাবসোলিউট করছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে, এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো হচ্ছে, যে এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে তখন একটু বুঝতে পারবেন সহজে আরো। ধরেন ব্লু দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা ব্যাকগ্রাউন্ড কালার এটা। ওকে, তারপরে মিনিমাম উইডথ হচ্ছে কত, 160 পিক্সেল, মিনিমাম উইডথ 160 পিক্সেল হবে। তারপরে বক্স শ্যাডো, এই বক্সটা কিন্তু একটু শ্যাডো আকারে হচ্ছে আর কি, একটু শ্যাডো আকারে। এখানে যদি আমরা শ্যাডো আকারে এখানে যদি আমরা একটু অন্য কালার দেই, এখানে ধরেন হচ্ছে পিঙ্ক দিলাম, দেখি হয় কিনা, পিঙ্ক, হালকা একটু শ্যাডো হচ্ছে, হালকা, হালকা একটু শ্যাডো হয়। আচ্ছা, তারপর হচ্ছে জি ইন্ডেক্স, যেন কি বলছিলাম আমি, ইয়া হয়ে গেছি। জি ইন্ডেক্সটা হচ্ছে আমাদের গত ক্লাসে বলছিলাম মেবি, জি ইন্ডেক্সটা আমিও, আচ্ছা জি ইন্ডেক্স যদি না দেই, জি ইন্ডেক্সটা আমিও এই মুহূর্তে ভুলে গেছি, ওটা দেখে দিচ্ছি আপনাদেরকে পরে, ওটা একটা কাজ আছে। এরপরে আসেন ড্রপ ডাউনের ভিতরে যে কন্টেন্ট বললাম এতক্ষণ, এগুলা হচ্ছে পুরোটা কন্টেন্ট, একটা ডিপ, এই পুরোটা লিংক 1 থেকে লিংক 3। এখন এই কন্টেন্টের ভিতরে যে ট্যাগ আছে, কি ট্যাগ, এ ট্যাগ, সেই এ ট্যাগের উপরে কালার ব্ল্যাক করছে, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দেয় নাই অবশ্য, তারপর ডিসপ্লে ব্লক করছে, তারপর হচ্ছে আপনার টেক্সট ডেকোরেশন নান করছে, নান না করলে কি হলো, প্রত্যেকটার নিচে আন্ডারলাইন থাকতো, তারপর হচ্ছে প্যাডিং 16 করছে, 16 আর 12 করছে, তার মানে উপর থেকে আর ডান থেকে এরকম হবে। টেক্সট ডেকোরেশন নান, আর এটা বললামই। কালার ব্ল্যাক করছে, ব্যাকগ্রাউন্ড কালার দেয় নাই, ব্যাকগ্রাউন্ড কালার তো দিছি হচ্ছে আমরা এই ইয়ার উপরে, এই যে ড্রপ ডাউন কন্টেন্টের উপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। ওকে, তারপরে এরপরে হচ্ছে হোভার। হোভার করলে কি হবে, হোভার করলে হচ্ছে কালারটা এই যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে এই কালারটা। এখানে আপনি যদি লাল দেন, তাহলে দেখবেন যে যখন মাউস পয়েন্টার নিয়ে যাবে তখন লাল হয়ে যাবে, এই যে 2 নাম্বার লাল হবে, 3 নাম্বার লাল হবে, আবার 1 নাম্বার লাল হবে। সেটা যদি এখানে হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি লাল দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর ড্রপ ডাউন হোভার, ড্রপ ডাউন কন্টেন্ট, ড্রপ ডাউনের ভিতরে যে কন্টেন্ট গুলা আছে সেগুলো আবার এরকম হোভার হবে। এটা আমরা না দিলেও সমস্যা নাই এই মুহূর্তে। না দিলে সমস্যা আছে, দেখেন তো, ওই যে আমরা ইয়া করি নাই, বলে যে ওই ডিসপ্লে ব্লক, এই জিনিসটা এখানে কাজ করছে, ডিসপ্লে ব্লক না দেওয়ার কারণে এখানে আমার এটা আসতেছে না।
এরপরে বাটন আসেন, ড্রপ ডাউন বাটন, বাটনে এখানে কাজ করে না খুব বেশি একটা। এই এটা খুব বেশি একটা কাজ করে না, কারণ এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করে দিছে। ওই যে হোভার করলে যে কালারটা হবে, ধরেন এখানে নরমালি আছে হচ্ছে ব্ল্যাক, যখন বাটনে হোভার করবেন তখন এটার কালার গ্রিন হয়ে যাবে, সেই জিনিসটা এখানে বলছে। এটা না দিলেও এখানে আমাদের দরকার নেই, আমরা যদি চাই যে না হোভার দরকার নেই, তার হোভার হবে না, রান করে যদি তখন আর হোভার হবে না, কালোই থাকবে। এই করছে আর কি এখানে কাজটা। এই এটা যদি বুঝে থাকেন তাহলে দেখবেন যে এখান থেকে আরো অনেকগুলো লিঙ্ক নিতে পারবেন। সেই লিঙ্ক গুলা নিয়ে হচ্ছে তখন আবার এই একটার আন্ডারে একটা নিবেন। এটা কার আন্ডারে নেওয়া হয়েছে? এটা জাস্ট ড্রপ ডাউনের আন্ডারে নেওয়া হয়েছে। আপনি আরো অনেকগুলো নেবার নিবেন, নিবেন, আইটেম নিবেন, লিস্ট ইউএল নিবেন, নিয়ে সেটার মধ্যে হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করবেন। আমি দেখাচ্ছি, এখানে সম্ভবত আরো আছে ওইভাবেই, আরো আছে, থাকার কথা না হলে আমি দেখাচ্ছি, আমার কাছেই আছে। ইমেজও দিছে তারা, ইমেজও দিতে পারবেন, ওখানে জাস্ট আইএমজিটা দিয়ে দিবেন। না, অন্যটাতে চলে গেছে। আমরা নেবার এখানে আমি চাচ্ছিলাম যে এটার আন্ডারে যেহেতু আছে এরকম আরো থাকবে। আচ্ছা, আমার কাছেই আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এখানে একটু বেশি কোড লিখছি যদিও আর একটা ক্লাসের জন্য, আপনাদেরকে আমি একটু দেখাই, যদি না বোঝেন তাহলে আমি করে দিচ্ছি। এটা হলো কার মধ্যে আছে, কার মধ্যে, এখানে আছে ওয়েব ডিজাইনের মধ্যে, একটা ওয়েবসাইটের মধ্যে, এখানে হচ্ছে এই দেখেন আমি এই যে এটার উপরে নিয়ে আসছি। আমি চাইলে আপনারা যেটা দেখলেন, যে কাজটা দেখলেন সেই কাজটাই মূলত এই যে এটার নিচে নিয়ে আসছি। এটা নিচে আবার নিয়ে আসি নাই, এটার নিচে নিয়ে আসি নাই, একটা ইমেজ দিয়েছি। ইমেজটা আমার একটু সাইজ ঠিক না থাকার কারণে আমার ওই ইমেজের ইয়েগুলো উপরে উঠে গেছে। মূলত এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকে, ইমেজের সাইজ নরমালি হচ্ছে 1920x1080, বাট আমার এই ইমেজের সাইজটা একটু ইয়ে আছে, কম বেশ আছে, যার কারণে এইদিকে ঠিক আছে, এদিক ঠিক করতে পারছি, বাট এই সাইজটা 1080 নাই, যার কারণে এটা উপরে উঠে গেছে, না হলে নিচের দিকে আসতো এটা আরো। তো এই জিনিসটাই এখানে আমি অতিরিক্ত একটা জিনিস নিয়ে আসছি, যে একটা আইকন নিয়ে আসছি। আইকনটা আমি আপনাদের দেখাইতে পারবো না। এখন আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমি আশা করি যে এই কাজটা করতে পারবেন শুধুমাত্র। যেটা এরকম নেভিগেশন বার নিবেন, নেভিগেশন বার নিয়ে হোভার করবেন, হোভার হবে, তারপরে হোভার হওয়ার পরে হচ্ছে আপনাদের একটার আন্ডারে যেরকম করে আসবে, আবার এখানে ক্লিক করলে এটার আন্ডারে আরো আসবে, এটা ক্লিক করলে এটার আন্ডারে আরো আসবে। একদম আমি মনে করি এখন সহজ হওয়ার কথা। এখানে আমি তেমন কিছু কোড লিখি নাই, দেখেন এখানে হচ্ছে যদি ড্রপ ডাউনে যান, ড্রপ ডাউনে যদি যান, এখানে ডিপ নিয়েছি, সেই ডিপের মধ্যে হচ্ছে আমি প্রথমে এই যে তিনটা দেখতেছেন না, মিশন ভিশন টিম, এটা কিন্তু আমি হচ্ছে ইয়ার মধ্যে নিছি। কার মধ্যে নিছি? এই অ্যাবাউট আস এর মধ্যে নিছি। দেখেন এই যে অ্যাবাউট আস এর আন্ডারে, সরি অ্যাবাউট আস কোথায় গেল আমার, এই যে অ্যাবাউট আস এর আন্ডারে ওই ডিপের মধ্যে জাস্ট এখানে বলে দিছি, ওইখানে জাস্ট বলে দিছি এই সাব মেনু, এটাকে সাব মেনু বলে। এই অ্যাবাউট আস এর আন্ডারে, অ্যাবাউট আস কার মধ্যে ছিল? একটা এলআই এর মধ্যে ছিল, সেই এলআই এর মধ্যে আমি আবার নতুন করে ইউএল নিছি। মানে এলআই এর ভিতরে যখন ইউএল নিছি, সেই ইউএল এর ভিতরে আবার এলআই নিয়ে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিছি, বাস এটা হয়ে গেছে। বুঝতে পারছেন? আর এখানে আমি আইকন গুলা ব্যবহার করছি, আইকন গুলো আমি আপনাদেরকে আলাদা করে নিয়ে এসে দেখাবো নি। আপনারা যদি এত বেশি কিছু না পারেন, অ্যাটলিস্ট আমাকে হচ্ছে এরকম একটা ন্যাব বার তৈরি করে, এরকম মেনু বার তৈরি করে, এইরকম মেনুগুলো দিয়ে এই আন্ডারে এটা দেওয়ার দরকার নেই, জাস্ট এটাকে হোভার করব। আমি হোভার করলে কি হবে, এই কাজটাই আমাকে করে দেন এখনই।
আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিচ্ছি, দরকার পড়ে 10 মিনিট দেখেন ফাইলটা, দেখে যদি ওই ফাইলের উপরে কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন আমাকে করেন, তারপর এটা সমাধান করে ফেলেন ইনশাআল্লাহ। ফটোস, ক্যামেরা, ডকুমেন্ট, কোন কোডটা যদি আমি আপনাদেরকে দিব, প্র্যাকটিসের ভিতরে থাকা দিব এটা, হ্যাঁ এই দুইটা দিয়ে দেব। তারপরে আমি জুমের চ্যাট বক্সও দিয়ে দেই। জুমের চ্যাট বক্স দেওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে ডেস্কটপে প্র্যাকটিস নামক কোথায় আছে ম্যাপ বাটা দিলাম। স্যার বলেন। জুম আসতে দিন আমি পাচ্ছি না কেন স্যার, কোথায় দিচ্ছেন এটা? হ্যাঁ 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 জুমের চ্যাট বক্সে যেগুলো দিচ্ছেন হ্যাঁ আমি স্যার পাচ্ছি না এটা, মানে আমি দেখতে দিচ্ছি, পারতেছি না মনে হয়। সেটা দেখেন, সেটা আছে। এখন দিলাম, স্যার এখন তো পাবেন, এখন আচ্ছা পাবেন, দেখেন, এখন আমি পাবেন। তো দেখতেছি। আমি ফ্রম মি টু এভরিওয়ান দিয়ে দিছি, তো সবাই পাবেন। জি স্যার, হ্যাঁ আসছে। না স্যার আমার চ্যাট তো একদম এখানে স্যার দেখতে পাচ্ছি না। আপনি কি মোবাইল থেকে অ্যাক্সেস করছেন? হ্যাঁ স্যার এখন মোবাইল থেকে। এই তো এটাই সমস্যা। হতে পারে মোবাইল থেকে না, কিন্তু পাবেন। কেন স্যার এটা রো দিছিলাম, রো এটা হচ্ছে রো, আবার এগুলো হচ্ছে কলাম। এটা হচ্ছে গ্রিড সিস্টেম, এবং বলছিলাম যে এটা রেসপন্সিভ হয় আর কি, আপনার ছোট হয়ে যায়। যদি আমি এটাকে মোবাইল থেকে রান করি তখন দেখবেন যে এটা তার জায়গা মতো সে নিয়ে নিছে আর কি, ছোট হয়ে যায়, রেসপন্সিভ হয় আর কি। তো ফ্লেক্স বক্স হচ্ছে একটা সাইড নেয়, শুধু কলামটাকে নেয়। এই যে ফ্লেক্স বক্স, এটা আমরা দেখলাম একটা সাইড কে নেয়, কোথায় গেল ফ্লেক্স, একটা সাইড কে নেয়। মানে ফ্লেক্স হচ্ছে আপনার ফ্লেক্স বক্স যেটা, সেটা হচ্ছে আপনার শুধু কলামকে নেয়। আর ইনলাইন যেটা, সেটা হচ্ছে আমরা ওই যে কি বলে যে আপনার ওই যে ব্লক আর ইনলাইন যেটা, সেটা তার মানে এটা মানে রেসপন্সিভ হবে এবং ব্লক লাইন হবে না, ইনলাইন হবে। এটা হচ্ছে ফ্লেক্স বক্সের কাজ। আর লিস্ট স্টাইল নাম মনে হচ্ছে যে লিস্টের যে স্টাইল গুলো থাকে, বর্ডার থাকে বা বোল থাকে, থাকে অর্ডার লিস্টে যে বোল টাইপ বা গোল চিহ্ন থাকে, সেটা থাকবে না, সেটা বলে দেওয়া হয়েছে। আর এটা একটা কালার দিয়ে দেওয়া হয়েছে। ওকে, কালার দিয়ে তারপরে হচ্ছে মেনু বারের ইউএল এর এলআই মানে লিস্ট গুলা, এই লিস্টের আইটেম গুলার উইথ হবে এতটুকু, মার্জিন হবে এতটুকু, আর প্যাডিং হবে এতটুকু। মানে মার্জিন প্যাডিং আমি বলে দিছি, মার্জিন আপনার টপ থেকে হবে, আর প্যাডিং হচ্ছে টপ থেকে এত পিক্সেল হবে, আর উইথ হবে এতটুকু। মানে উইথ বলতে কি, এই যে ওই আপনার এলআই এর যে লিস্টটা, সেটা কতটুকু এই দিকে ডান দিকে মানে মানে প্রসার হবে, প্রশস্ত হবে কতটুকু, সেটা এখানে বলে দিছি। আচ্ছা, এরপর হচ্ছে মেনু বারে ইউএল এর মধ্যে যে আমার অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে, অ্যাঙ্কর ট্যাগ বলতে কি, ওই যে এর মধ্যে যেটা থাকে লিঙ্ক যেটা, সেটা এখানে টেক্সট ডেকোরেশনের নাম বলে দিয়েছি। টেক্সট ডেকোরেশনের নাম বলে কি হবে, ওই নিচে যে আন্ডারলাইন থাকে, আপনারা দেখছেন যে লিংকে ক্লিক করলে বা লিংকের নিচে আন্ডারলাইন থাকে, সেই আন্ডারলাইনটা থাকবে না সেটা, এবং সাথে সাথে এর একটা কালার বলে দিয়েছি। গেল। এরপরে আসেন হচ্ছে সেটা হোভার হবে। হোভার যদি করতে যাই, মানে যেটাকে অ্যাক্টিভ করবেন সেটা যে হোভার হবে, সেই হোভার হওয়ার জন্য, হোভার যদি হয় তখন এর কালারটা কি হবে, হোভার হলে কালারটা পিঙ্ক হবে, এই যে বলেছি পিঙ্ক কালার হবে যখন হোভার হবে। এবং অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ যেটা থাকবে সেটাও পিঙ্ক হবে, এবং হোভার যখন হবে সেটা হচ্ছে আপনার এই পিঙ্ক কালার হবে। অ্যাক্টিভ সেটা এখানে বলে দেওয়া আছে। ওকে, এখন আসেন এই যে এটা বলে, এটা একটা জিনিস, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে, এটা আমি বুঝাচ্ছি। স্যার এখানে অ্যাক্টিভটা এটা কি ট্যাগ নাকি ক্লাস? এটা জি স্যার, এটা হচ্ছে আপনার ওই লিংকে যখন আমরা পড়ছিলাম অ্যাক্টিভ কোলন হচ্ছে আপনার কি বলে, সরি অ্যাক্টিভ লিংক এ কোলন হচ্ছে অ্যাক্টিভ, তারপর হচ্ছে লিংক, তারপর হচ্ছে অটো, এগুলো হচ্ছে একটা সরাসরি ট্যাগ না, এটা প্রপার্টি বলতে পারে না, প্রপার্টি সিএসএস এর প্রপার্টি, ট্যাগ না। ট্যাগ তো হচ্ছে যে আমরা এই ট্যাগ তারপর হচ্ছে এই আইএমজি ট্যাগ, পি ট্যাগ, এইচ ওয়ান, এগুলো হচ্ছে ট্যাগ। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি একটু মেনুবার ডট এফ এ, এই এফ এটা হচ্ছে আলাদা একটা জিনিস। এফ এটা আমি একটু পরে বুঝাচ্ছি, তার আগে আমি একটু এটা বুঝাচ্ছি। এফ এটা আমি থেকে ফন্ট অপশন থেকে নিয়ে দেখাচ্ছি যে কিভাবে আসে। এইটা একটু বোঝেন আমাকে, যে এই অ্যাবাউট যে ক্লাসটা আছে, সরি অ্যাবাউট যে মেনুটা আছে, এই মেনুর আন্ডারে আমি আরেকটা ডিভ নিছি, তার আন্ডারে ইউএল নিছি, তার আন্ডারে এলআই নিছি, তার আন্ডারে এ নিছি। মানে সহজ কথা, আমি এই যে কাজগুলো করছি, এই কাজটাই আমি আরেকটা এলআই এর ভিতরে করছি। তার মানে কি, যখন তার সাব মেনু আসবে, এটার জন্য এই সাব মেনু, এই যেখানে এটা, এগুলো প্রত্যেকটা ইউএল এর মধ্যে এলআই এবং এ ট্যাগ।
আন্ডারে এটা তো একটা এলআই, তো এই এলআই এর আন্ডারে যদি আমি আবারও এরকম লিস্ট আনতে চাই তাহলে এর আন্ডারে আমাকে আবার একটা ডিপ দিতে হচ্ছে, ডিপ দিয়ে তার মধ্যে ইউএল, স্যার সাউন্ড বোঝা যাচ্ছে না স্যার, তার মধ্যে হচ্ছে এ। বোঝা যাচ্ছে না কথা? সাউন্ড সমস্যা, এই তো এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, না ওইটা সাউন্ড সমস্যা না, ওটা কি হলো? ও আচ্ছা ঠিক আছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে এক একটা লিস্ট আইটেম। তো লিস্ট আইটেম আমাকে কি করতে হয়, ইউএল এর মধ্যে দিতে হয়, আর ইউএল এর মধ্যে লিস্ট আইটেমের মধ্যে এ দেখো লিংক হবে। তো এই পুরো জিনিসটা আবার আমি আর একটা লিস্ট আইটেমের ভিতরে দিয়েছি, সেই কাজটাই মূলত এটা, সেই কাজটাই মূলত হচ্ছে হয়ে গেল, সেই কাজটাই মূলত এই যে এই কাজটা করছি, আমরা ডিপ তৈরি করছি, ডিপ তৈরি করে দিয়েছি। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আমি পরেরটাই যে এফ এটা বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, এফ এটা বুঝাচ্ছি, এটা বুঝতে পারছেন কি? মানে একটা ডিপ দিয়ে তারপর লিস্ট তৈরি করছি, সেটা সহজ কথা হচ্ছে এই যে আমার এটা একটা লিস্ট, এটা হচ্ছে আমার সার্ভিস। আপনার নেটওয়ার্ক অবস্থা খারাপ। এখন একটা শোনা তো ঠিক আছে কিনা? স্যার মাঝখানে আসলে কিছুই বোঝা যায়নি অবস্থা হয়ে। আচ্ছা এখন একটু দেখেন ক্লিয়ার হয় কিনা। এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছিলাম, ধরেন আমার সার্ভিস আছে, সার্ভিসের আন্ডারে আমি একটু ভালো করে বোঝা না তখন আমাকে কনফার্ম করব। সার্ভিসের আন্ডারে আমি আরো কিছু নিব, আরো কিছু মেনু নিব, তার মানে সেই মেনুগুলো হচ্ছে কি সাব মেনু। বুঝতে পারছেন? ধরেন এর আন্ডারে এরকম হবে, এরকম যদি করতে যাই এখানে থাকবে আরো মেনু থাকবে, সাব মেনু থাকবে। তো সেটা যদি করতে এই যে এলআই আছে, এলআই আমার এলআই হচ্ছে শুরু এবং শেষ, এইটা এই যে এলআই শুরু এবং এলআই শেষ, এর মধ্যে যদি আমি নিতে যাই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, ডিপ নিব তাহলে আরেকটা, সেই ডিপের মধ্যে আবার ইউএল নিব, সেই ইউএল এর মধ্যে আবার এলআই নিব, তার মধ্যে হচ্ছে এ নিব। তাহলে এরকম করে যদি আমি কতগুলা নেই, কন্ট্রোল শিফট ডি দিয়ে এরকম কিছু নেই, তাহলে কিন্তু আমার এই সার্ভিসের আন্ডারে এরকম সার্ভিসের আন্ডারে আবার সাব মেনু আসবে। এই কথাটা কি বুঝতে পারছেন? এখন যেটা বললাম যে এই সার্ভিসের যে আছে, সার্ভিসের আন্ডারে যদি আমি আরো সাব মেনু নিতে চাই, তাহলে এই সার্ভিসের এলআই এর মধ্যে আছে, সেই এলআই এর মধ্যে আমাকে ডিপ নিতে হবে, তারপরে ইউএল এলআই এটা, তখন আমি এর মধ্যে সার্ভিস আন্ডার। এতটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি আমার এদিকে সমস্যা হবে না। এই জিনিসটাই আমি জাস্ট করছি হচ্ছে এই কাজটাই, যেটা আমি আপনাদেরকে বললাম সেই কাজটাই আমি করছি হলো কোথায়, সেই কাজটা করছি হচ্ছে এই যে অ্যাবাউট আস এর আন্ডারে। হ্যাঁ, অ্যাবাউট আস এর আন্ডারে ওই কাজটাই করছি, জাস্ট একটা ডিপের ক্লাসের নাম দিছি, এই ডিপ সাব মেনু, ডিপের ক্লাসের নাম দিছি সাব মেনু 1। ওকে, তাহলে সেই কাজটা আমি এখানে এই যে সাব মেনু 1 সেটা হোভার করলে কি হবে, ডিসপ্লে ব্লক হবে, অ্যাপসুলেট হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, মার্জিন টপ লেফট কতটুকু হবে সেটা বলে দিছি, গেল। এরপরে আবার এখানে হোভার হবে হলে কালার কি হবে, তারপরে সেটা আবার আপনার যদি অ্যাক্টিভ, সেই জিনিসগুলো আমি এখানে এইগুলো এই কাজগুলো এখানে বিভিন্ন কিছু বলে দিছি। যেমন ইউএল এ কি হবে, সেটা আবার ইউএল এর এলআই এ কি হবে, ওই সাব মেনুগুলা, সেটা আবার অ্যাক্টিভ হলে কি হবে, লাস্টেরটা কি হবে, লাস্টেরটা কি হবে, লাস্টেরটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, এই যে লাস্টের দেখেন বর্ডারটা থাকবে না, ভিশনের নিচে বর্ডার আছে যেখানে টিমের আন্ডারে থাকবে না, যেটা আমি ডাব্লিউ3 স্কুল থেকে আপনাদেরকে দেখাইলাম কিছুক্ষণ আগে, যে শেষেরটা বর্ডার থাকবে না। তাই লাস্ট সাইডে বলতে হবে যে আপনার এই লাস্ট সাইডে বলতে হবে যে নান, এই যে বর্ডার বটম নান। তারপরে ইউএল এর এলআই নরমালি যেভাবে করতে হয় সেটাই এখানে আমরা বলে দিছি যে এটা ডট ডেট হবে, তারপরে হচ্ছে রেডিয়াস একটু 0 হবে, রেডিয়াস যদি আপনি একটু এখানে 5 পিক্সেল দিতেন তাহলে ওই ওটা একটু গোল হইতো, টেক্সট লাইনটা সেন্টার হবে, বর্ডার বটম কেমন হবে, প্যাডিং কত হবে, এই জিনিসগুলো এখানে এই কয়েকটা বলে দিছি আমরা। এই এখান থেকে শুরু করে এই সাব মেনু, এখান থেকে শুরু করে সাব মেনু হচ্ছে ডিপের একটা ক্লাসের নাম, এখান থেকে শুরু করে এই নরমালি আমরা যে মেনুর আন্ডারে যে কাজগুলো করি সেই কাজগুলো এখানে আমি বলে দিচ্ছি, এই কয়টা কাজ। এখন আসেন এই যে এটা হচ্ছে মূলত আমার এই যে আমার এর সাথে দেখেন একটা আইকন আছে না, আইকন, এই আইকনটাই মূলত দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে বলি। এই আইকনটা যদি আমি আনতে চাই, যেমন হোম আছে, হোমের মতো একটা করে আইকন নিয়ে আসছে, সার্ভিস আছে এখানে এক ধরনের একটা আইকন নিয়ে আসবেন, ক্লায়েন্ট আছে এখানে একটা মানুষের নামের একটা ছবি আইকন নিয়ে আসবেন। এইটা যদি আনতে যান তাহলে আপনাকে একটা জিনিস ব্যবহার করতে হবে, সিডিএন, মানে আমরা এই লিংকটা আমরা আমাদের মতো করে নিব, মানে ইয়ে থেকে নিব আর কি, একটা লিংক ব্যবহার করে নিব আমরা। ফন্ট অসাম সিডিএন ব্যবহার করে লিখবেন, দেখবেন সিডিএন, ফন্ট অসাম সিডিএন লেখার পর দেখবেন যে একটা সাইটের নাম আসছে font awesome.com, এটাতে ক্লিক করবেন, বুটস্ট্র্যাপ
cdn.com ক্লিক করার পরে আমাদের একটা লিংক আসবে। এখান থেকে দেখবেন এই যে ফন্টসামের সিএসএস এর একটা লিংক আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে, অথবা করতে পারেন, সমস্যা নাই। এই লিংকটা ক্লিক করে হ্যাঁ আমার কপি হয়ে গেছে, কপি টেক্সট টু ক্লিক কপি অলরেডি হয়ে গেছে। কপি হওয়ার পরে এখানে গিয়ে এই যে লিংক দিছি আমি সিএসএস এর যদি কোনো লিংক দিই, কারণ আমি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করছি, তার জন্য কি লিখছি আমি যে লিংক, তার মধ্যে স্টাইল শীট টাইপ টিএক্সটি ইত্যাদি লিখছি, এবং এই চার লিংকের মধ্যে আমি ওই সিএসএস ফাইলের নাম দিছি। ঠিক একই ভাবে এইরকম একটা লিংক থাকবে, এই লিংকের মধ্যে যে হাইপার রেফারেন্স যেটা ছিল, এই হাইপার রেফারেন্সের মধ্যে ওই যে লিংকটা কপি করলাম সেটা দিলাম, বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমি কিছু ওই আইকন কপি করে নিয়ে আসলাম, এটা একদম অনলাইন থেকে নিয়ে নিলাম, আমি গুগল থেকে নিয়ে নিলাম, অনলাইন থেকে এই লিংকটা নিলাম। এই লিংকটা নেওয়ার পরে এই যে এখন আমি এর উপরে এইটা যে আইকনটা নিয়ে আসবো, তার মানে একটা এলআই, এখন এখানে যাবেন, এখানে গিয়ে এই যে আপনার এলআই এর মধ্যে দ্যাট মিন্স আমার এ ট্যাগের পরে এলআই এর মধ্যে এখানে একটা আমরা ক্লাস ব্যবহার করছি, সেই ক্লাসটাও আমি বলে দিচ্ছি কিভাবে আনতে হবে, সেটা গুগল থেকে নিয়ে আসছি। সেটা বলতে হবে যে ফন্ট অসাম আইকন, এই কথা বলবেন। এই আইকনগুলো আমরা তৈরি করে নিয়ে আমরা জাস্ট ব্যবহার করছি গুগল থেকে, লিংক গুগলে একটা লিংক ব্যবহার করে আমরা ব্যবহার করছি ফন্ট অসাম। এখানে গিয়ে এটা সাথে দিয়ে দিচ্ছি, দেখছেন এখানে আছে। এখন এখানে গিয়ে অনেক আইকন আছে, আমরা এখানে জাস্ট সার্চ করব আমরা কি কি আইকন চাই। দেখেন এখানে আরো অনেক আইকন আছে, অনেক ধরনের আইকন আছে, অনেক আইকন আপনি খোঁজেন, প্রত্যেকটা এই যে ছোট ছোট আইকন, এবং এগুলো আমরা ব্যবহার করতে পারবো। দেখেন ফ্ল্যাগ আইকন, প্লাস ফোল্ডার আইকন, মানে অসংখ্য আইকন এখানে আছে, দেখছেন? তো আমি এখন এতগুলোর থেকে খুঁজে নিতে পারবো না, তো আমি আর হোমটা দরকার, আমি এখানে জাস্ট সার্চ করব, যেভাবে আমি চাই সেভাবে আমার সুবিধা অনুযায়ী নিতে পারবো। হোম দিলাম, এখানে সার্চ করলাম, দেখুন যে হোম আইকন এখানে চলে আসছে, এই যে হোম আইকন চলে আসছে, ঠিক আছে? তো হোম এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে দেখবেন এখানে এই যে একটা লিংক আছে আই ক্লাস এফ হোম, এইটা জাস্ট আপনি কপি করবেন, কপি করে নিয়ে কোথায় দিব, ওই যে বললাম এলআই এর ভিতরে, যেখানে জাস্ট পেস্ট করে দিব, তাইলেই হচ্ছে আমার ওই হোম আইকনটা এরকম হয়ে যাবে। আমার এই মুহূর্তে দেখেন টিমে নাই, এই যে টিম যে আছে আমার টিমের উপরে কোনো আইকন নাই। টিম আছে কি এখানে? না, টিম তো নাই, এখানে টিমে নাই। আমার ধরেন ক্লায়েন্টেরটা আমি তুলে দিয়ে আবার দেই, তাহলেই হবে। ক্লায়েন্টের কোটা স্যার আইকনটা যদি আমি সামনে দিতে চাই, সামনেও দেওয়া যাবে, সামনে দিলে একটা প্রপার ব্যবহার করতে হবে। দাঁড়ান, সাপোজ আমার ক্লায়েন্টে নাই, প্রপার্টি কি যেন একটা প্রপার্টি দিতে হয়, তাহলে সামনে আসবে। ধরেন আমার এই মুহূর্তে এই অবস্থা আছে, এই ক্লায়েন্টে কিন্তু নাই, দেখেন ক্লায়েন্টের আইকন নাই, তাহলে কি করবো আমার ওই ক্লায়েন্টের ভিতরে এখানে এই যে ক্লায়েন্টের এলআই এর ভিতরে ওইটাকে আমি কপি করে দিব, জাস্ট কপি। এই দেখেন আমি যেখানে এফএ হোম, এটা আমি যদি হোম না দিয়ে ধরেন এখানে আরো অন্য দিয়ে একটা দেই, ধরেন এখান থেকে আমি একটু ব্যাকে যাই অন্য একটা আইকন দেই, এই ধরেন কি দিব, ধরেন কি ধরবেন বলেন, এটা হচ্ছে কোনটা পছন্দ হয় বলেন তো, কোনটা দেওয়া যায়? ধরেন বুক দিলাম আর কি। এখানে ক্লিক করেন, এই লিংকটা যদি কপি করেন, এই লিংকটা কপি করে জাস্ট আমার এক কাজ করতে হবে, আমার এখানে হোমের জায়গায় শুধু বুক লিখে দিলেই হবে, আর কিছু লিখতে হবে না, হোমের জায়গায় শুধু বুক, তাহলেই হবে। কতটা সহজ দেখেন, সবকিছু করা আছে, জাস্ট আমরা আমাদের মতো করে ব্যবহার করি। যেখানে হোম আছে, হোম না দিয়ে আমি দিব হচ্ছে বুক, BOK বুক, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। আসছে? এরকম আমরা আইকন ব্যবহার করতে পারবো।
বিষয়টা কি বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? তাহলে কি করব আমি আবার একটু বলি, রিপিট করি। প্রথমে আমরা ফন্ট অসম সিডিএন ব্যবহার করব। ফন্ট অসমের সিডিএন মানে সিডিএন এর একটা লিংক আছে, সেই লিংকটা ব্যবহার করব। সেটা আসবে হচ্ছে আমাদের একটা bootstrap.com সিডিএন, এখানে আসবে এই যে এই লিংকটা আসবে bootstrapcdn.com। এখান থেকে গিয়ে হচ্ছে আমরা একটা সিএসএস এর লিংক ব্যবহার করব। সেই লিংকটা দিব হচ্ছে আমি এই যে সিএসএস এর লিংক, এটা বুটস্ট্র্যাপে আমরা অনেক ব্যবহার করব। বুটস্ট্র্যাপে যখন যাব, এখান থেকে আমি কপি করে নিয়ে ওই যে যে লিংক তৈরি করি আমি যেখানে, সেই লিংকের মধ্যে আমি দিয়ে দেবো এইচটিএমএল যে লিংক তৈরি করি, এক্সটার্নাল লিংক। একটা কথা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে প্রথম যে লিংকটা কোথায় গেল, এই যে আমাদের সিএসএস এর এখানকার যে লিংকটা, এই ড্রপ সিএসএস এর, এটাই আগে দিতে হবে, এটা সবসময় আগে রাখবো। আর এই অন্যান্য যে লিংক গুলো থাকবে সেগুলো সবসময় তার নিচে 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 এইভাবে দিব। তাহলে প্রথমত আমার এরকম একটা লিংক কপি করে দিতে হবে হাইপার রেফারেন্সের ভিতরে। তারপরে ফন্ট অসম আইকন দিয়ে আইকন গুলা কপি নিয়ে এসে সেই আইকনের একটা ক্লাসের নাম তারা দেয়, সেটা জাস্ট আমি ওই লিস্টের আন্ডারে দিয়ে দেবো, শেষ। বুঝতে পারছেন কি? স্যার বুঝছি। এখানে দিয়ে দিব। এটা একবার করলে আসলে বোঝা যাবে না, মানে একবার শুনলে বোঝা যাবে না, ট্রাই করতে হবে, নিজেকেই ট্রাই করতে হবে। রাইট, ট্রাই করতে হবে। ট্রাই করলে তখন দেখবেন যে হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের জন্য কত সহজ, আইকন গুলো তৈরি করতে হচ্ছে না, আইকন গুলো জাস্ট আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারতেছি। আর ছবি যেটা বললাম তো বললাম। তাহলে দেখেন এটা কিন্তু অলমোস্ট একটা ওয়েবসাইটের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, বুঝছেন? আমরা ওই যে এখন যদি আপনারা একটা কাজ করেন নিজেরা এই যে ডিপ দিয়েছিলাম আমরা, ডিপ দিয়ে এখানে কিছু অংশ দিয়েছিলাম, তারপরে এখানে একটা ভাগ করছিলাম, ওইখানে একটা ভাগ করছিলাম। এখন আপনারা যদি ট্রাই করেন, আমার মনে হয় যে একটু বেশি যদি প্র্যাকটিস করেন, যে ধরেন ওই ডিপের মধ্যে আপনি বিভিন্ন মেনু দিবেন, সাব মেনু দিবেন, এখানে আরো দিবেন, এখানে ডিপের মধ্যে একটা টেক্সট লিখে দিলেন, ধরেন একটা প্যারাগ্রাফ লিখে দিলেন, একটা ইমেজ থাকলো, তারপর ফুটারে গিয়ে কিছু এরকম ধরেন কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন, ঠিক আছে? এরকম করে বডির মধ্যে কিছু একটা ইমেজ দিলেন, আরো কিছু লেখা টাকা দিলেন। এরকম করে করতে চাইলে কিন্তু আপনারা করতে পারবেন, আমার ধারণা পারবেন। বুঝতে পারছেন? আমি একটা আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেই, দেখি এরকম করার চেষ্টা করেন আপনারা। দাঁড়ান, আমার কোথায় যেন আছে, এই দেখেন এরকম করতে পারেন কিনা। দেখেন অলমোস্ট ওয়েবসাইটের কাছাকাছি কিন্তু এইভাবে কিন্তু ওয়েবসাইট হয়। আর এখানে তেমন কিছু ব্যবহার করা হয়নি, কিন্তু আপনারা যেগুলো করছেন সেই কাজগুলো ব্যবহার করা হয়েছে। এটা কতবার করছেন বলেন তো? এই যে এটা কতবার করছেন? আচ্ছা গেল। তারপরে হচ্ছে এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে একটা বাটন, 3টা বাটন তৈরি করা হয়েছে। এখানে একটা অ্যাবাউট আছে, একটা প্যারাগ্রাফ এর মধ্যে ধরেন টাইটেল দেওয়া হয়েছে, অথবা ডিপের মধ্যে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে এখানে আবার একটা টাইটেলে বড় আকারে দিয়ে বা এই চনের মধ্যে দিয়ে, তারপরে এখানে এটাকে আবার ইমেজের ইমেজ থেকে আমরা আবার ডান পাশে রাখছি। ইমেজ থেকে ডান পাশে নিতে পজিশন কি বলে দিতে হয় এটা আপনাদেরকে দেখাইছি। আবার যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করি মনে করেন তাহলে পারবেন। কারণ সবই যদি আমি এ টু জেড বলে দেই এক জিনিসই বারবার, তাহলে শুধু আমার কাছ থেকে নিয়েই আপনারা করবেন। এগুলো আমি অলরেডি দেখাইছি যে ইমেজের ডান পাশে কিভাবে বসাইতে হয়, ইমেজের নিচে কিভাবে বসাইতে হয়। বাস ইমেজ থাকলো, এখানে হচ্ছে লেখা দিলেন। তারপরে আর কি করবেন? এরপরে আপনার নিচে আর একটা ফুটার দেন, এই যে হেডার যেরকম দিয়েছেন একটা ফুটার দেন। ফুটার দিয়ে ধরেন ওখানে কিছু একটা আপনার ধরেন কিছু লিঙ্ক ইন দিয়ে দেন, হয়ে গেল। চেষ্টা করলে পারবো? হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করলে কিন্তু পারবো ইনশাল্লাহ। এরকম করে একটু চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ, মানে আপনাদের সিএসএস আর এইচটিএমএল এ মোটামুটি ভালোই সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আপনারা যদি একটু বেশি এফোর্ট দেন, তাহলে আমি দিতেন বা দিয়েছেন যারা, আশা করি পারবেন। কারণ একদম ফাউন্ডেশন হচ্ছে এই এইচটিএমএল সিএসএস টা। বুটস্ট্র্যাপে যখন যাব তখন বিভিন্ন ক্লাস ব্যবহার করব, আইডি ব্যবহার করব, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো একটু ভালো বোঝা থাকা লাগবে। এই আমাদের ক্লাস কত তারিখ পর্যন্ত চলবে? ঈদের আগে? হ্যাঁ, সেটা এখনো বলে দেয় নাই আমাকে অফিস থেকে, এখনো আমরা জানি না। তবে মানে দিবে আর কি, 1 দিনের মধ্যে, হয়তো 1-2 দিনের মধ্যে বলে দিবে, এখনো বলে নাই কিছু।
এখনো বলে না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখবো। আর কালকে আমাদের একটা পরীক্ষা নিব, আমি এইচটিএমএল এবং সিএসএস এর উপর এমসিকিউ পরীক্ষা নিব, কাজও দিব, এমসিকিউ পরীক্ষা নেব। কত নাম্বার স্যার এগুলো? হ্যাঁ, কত নাম্বার স্যার? নাম্বার বেশি থাকবে, হচ্ছে ওইটা ডিপেন্ড করবে হচ্ছে আমি একটা কতগুলো নাম্বার দিব সেটার উপরে। কারণ 50-এর মধ্যে ধরেন, 50 স্যার পরীক্ষা? 50-50-100 ধরেন। 50 হচ্ছে থিওরিটিক্যাল আর 50 হচ্ছে প্র্যাকটিক্যাল। এমন হইতে পারে যে, এমন আমি আপনাদেরকে বলতে পারি যে ওই যে আপনাদেরকে ডিপ দিয়ে যে ভাগ ভাগ করে দেখাইছিলাম, সেটা দিয়ে সাথে সাথে আবার এই যেরকম মেনু তৈরি করতে বলতে পারি, যে আপনার মেনু থাকবে এবং ডিপ দিয়ে ভাগ ভাগ করবেন, একটার মধ্যে ইমেজ দিবেন, একটার মধ্যে কিছু লেখা দিবেন, এরকম আমি বলতে পারি। বুঝতে পারছেন? সো লাইক এরকমই ধরেন, এরকম যদি বলি সেটা তো আশা করি পারবেন। আমরা ডিপ ভাগ করা শিখছিলাম, এখন ডিপের মধ্যে শুধু লেখাগুলো দিব, এটাই। আচ্ছা, আমরা একটু এখন ওই যে ফ্লেক্স বক্সটা দেখবো, আর হচ্ছে ইয়েটা দেখবো, কি বলে, মিডিয়া কোয়েরিটা দেখবো। দেখে আমরা আস্তে আস্তে বুটস্ট্র্যাপের দিকে একটু যেতে হবে আমাদের। আজকে যাবো না বুটস্ট্র্যাপে, যদিও আপনার ওই যে ইয়ার ওয়েবসাইটটা আছে না, ওই কি বলে, একটা ওয়েবসাইট দিছিলাম, যদি কোনো ইংলিশে সমস্যা মনে করে সেটা দেখতে পারেন। স্যাট একাডেমি, স্যাট একাডেমি বাংলাতে দিছে, তো আপনারা ইংলিশ চাইলে ইংলিশই পড়াটা বেটার। ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্স দেখবো। হ্যাঁ, ফ্লেক্স বক্সটা হচ্ছে আপনার ওই যে রেসপন্সিভ করার জন্য সুবিধা হয়। মোবাইলের ডিভাইসে যখন রেসপন্সিভ করেন, তখন ছোট করে, তখন এটার জন্য ব্যবহার করা হয়। তো সেই ফ্লেক্স বক্সটা আমরা একটু ব্যবহার করতে পারি। এটার জন্য স্যার একটা প্রশ্ন ছিল। জি, বল। প্রেজেন্টেশনে স্যার 1 2 3 4 এগুলা উপরে নিচে আসতেছে স্যার, এটা পাশাপাশি কিভাবে নিব কোনটা? প্রেজেন্টেশনে? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের। হ্যাঁ হ্যাঁ স্যার, 1 2 3 এগুলা উপরে নিচে আসতেছে, আমি এগুলা সাইডে নিতে চাচ্ছিলাম। তাই সাইডে নিতেই হবে, সাইডে নিতে হবে, তাই তো? ঠিক আছে, বুঝলাম। ইয়া দিছেন আপনার ডিসপ্লে ইনলাইন, তারপর হচ্ছে ফ্লোট লেফট দিছেন, এই যেটা ফ্লোট লেফট দেন তো, আসে কিনা? দেখেন তো। হ্যাঁ স্যার, আমি জানাচ্ছি আপনাকে। ওকে স্যার, আসছে। গুড। পারেন না বলে? পারেন তো, শুধু ভয় করেন, তাই তো? এই আর কি, শুধু ভয় করেন না, তো ভয় করা যাবে না। স্যার আরেকটা প্রশ্ন স্যার, আসলে এটা আসলে আনপ্রেডিক্টেবল প্রশ্ন হয়ে যাচ্ছে, তবু করতেছি স্যার। আমরা আসলে একদম ফাইনালি একটা ওয়েবসাইটের একদম ফাইনাল ডেমোটা নিজেদেরকে তৈরি করার জন্য কখন পারফেক্টলি একদম অ্যাবল হবে সেটা? এখন আমি মনে করি যে আপনারা যদি আমার ক্লাসগুলো ভালো করে ফলো করে থাকেন এবং যদি একটু বেশি এফোর্ট দিয়ে থাকেন, আমি মনে করব যে একটা HTML এবং CSS দিয়ে এখন একটা ওয়েবসাইট তৈরি না এখনো পর্যন্ত ধরেন বলেন, এত বেশি না, ধরেন হোম পেজ, তার পাশাপাশি কয়েকটা সাব মেনু থাকবে, এগুলা দিয়ে মোটামুটি একটা নিজের পার্সোনাল ওয়েবসাইট, কিংবা এতটা ভিজিট না হলো, মানে একদম বড় কোম্পানি কিংবা এত বড় ওয়েবসাইট না, আগে একদম
প্রাইমারি স্টেজে কোন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য তো কতটুকু বা অ্যাভেল হওয়ার জন্য আরো কতদিন সময় দিতে হবে এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা সময়ের সাথে সম্পর্ক না, সময়ের সাথে সম্পর্ক না। আমি মনে করি যে মানে যে কয়েকটা ক্লাস হয়ে গেছে এর মধ্যে যদি চেষ্টা করে থাকেন একটু, আমার মনে করে যে এটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। একটা মানে সহজ কথায় আমি যদি একটা ওয়েবসাইটের কথা বলি, কোথায় গেল আমার ওয়েবসাইটটা, গেল কোথায়, হারিয়ে ফেললাম, দাঁড়ান। যে ওয়েবসাইটটা আমি বললাম, এটা কি একটা ওয়েবসাইট না? এটা তো একটা ওয়েবসাইট নাকি? আচ্ছা, কারণ এখানে যে কাজগুলো করা আছে, এখানে কি অনেক বেশি কাজ করা আছে বলে মনে হয়? ধরেন এই কাজটা তো আমরা করছি, তারপরে ইমেজ আমার কিভাবে আনতে হয় এটা আমরা করছি। এখন জাস্ট এখানে বাটনটা কিভাবে আনতে হয় সেটা দেখলেই হবে। এরপরে হচ্ছে ছবি, আর এটাই তো, মানে এর সাথে আরো কিছু জিনিস আপনি একটু ইমপ্লিমেন্ট করবেন। মানে HTML এবং CSS দিয়ে আপনি এই পর্যন্ত চাইলে পারবেন আমি মনে করি। কিন্তু এটা আবার সময়ের সাথে না যে আপনি কতদিন পরে পারবেন, কতদিন পরে পারবেন না, তা না। এই কয়েকদিন যদি একটু ভালো এফোর্ট দিয়ে থাকেন, এখানে কি যা ব্যবহার করছে অথবা একটা ওয়েবসাইটে যা ব্যবহার করে, বেসিক যেটা আপনি বললেন বেসিক ওয়েবসাইট, সেক্ষেত্রে কিন্তু মানে যদি HTML CSS এর ব্যবহার করে তাহলে অলরেডি আমরা সেগুলো ব্যবহার করে ফেলছি, আমরা শিখে ফেলছি। HTML CSS এর প্রপার্টি গুলো আছে সেগুলো অলরেডি আমরা কিন্তু শিখে ফেলছি, বুঝতে পারছেন? সেগুলো ব্যবহার করলেই এখন করতে পারবেন। এখন স্যার এটা তো অনলি হোম, এটা স্যার অনলি হোম পেজ, স্যার এটা তো অনলি হোম পেজ, বাট লিংক আপ করাটা স্যার হোম পেজের সাথে অন্য কিছু লিংক আপ করাটা, যেমন ধরেন আমি হোম পেজের পরে ধরেন সার্ভিস যে সেক্টরটা আছে ওই মেনুতে ক্লিক করার পর আমাকে অন্য পেজে নিয়ে যাবে, ওই বিষয়টা তো এখনো তো অ্যাবসেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। জাস্ট আপনার এখানে লিংকটা তো, তাই তো? এখানে আমাদের এখানে লিংকে ক্লিক করলে ওইখানেই থাকতেছে, আর আপনি যাচ্ছেন যে এই লিংক থেকে আরেকটা পেজে যাতে যেতে পারি, এই তো কাজ। বুঝতে পারছি। তো এখানে আর বেশি কিছু কাজ নাই এখানে অন্য পেজে যাওয়ার জন্য, এবং অন্য পেজেও যাতে এরকম একটা ডিজাইন থাকে, তাই তো? আপনি তাই চাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, সেটা করা যাবে, সেটা এই হাইপার লিংকের মধ্যে অন্য পেজের একটা লিংক দিয়ে দিলি সেটা আমরা করতে পারবো, অসুবিধা নেই। মানে এটা যদি পারেন, বাকি কাজগুলা ওই আরেকটা পেজে যাওয়া না যাওয়া সেটা খুব বেশি কাজ নাই ওখানে, ওখানে অল্প একটু কাজ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে সহজ কথা, HTML CSS দিয়ে আপনারা এখন ওই একটা ওয়েবসাইট তৈরি করার মতো ক্যাপাসিটি আপনার হয়ে যাবে, এখন হয়ে যাওয়ার কথা। আবার এই কাজটাই যদি আমরা HTML CSS ব্যবহার সরাসরি না করি, তাহলে হচ্ছে আমরা আবার করতে পারবো, তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবো। বুটস্ট্র্যাপ দিয়ে দেখবেন যে আরো সহজ ভাবে আমরা করতে পারতেছি। তখন আর আমার এতগুলা ধরেন আমার এতগুলা হচ্ছে ব্যবহার করতে হবে না, কি বলে যে মেনু, সাব মেনু, এগুলো ব্যবহার করতে হবে না। মানে এই যে এতগুলা CSS ব্যবহার করছি না আমি নিজে নিজে, সেই CSS গুলা ব্যবহার করতে হবে না। বাট যদি আপনি ধরেন বেসিক একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে কিন্তু যদি ইউটিউবে সার্চ দেন তাহলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন, সেটা সহজ, সমস্যা নাই, দেখে দেখে করা যাবে। বাট ব্যাপারটা কিন্তু ওইটা দিয়ে হবে না। মানে আপনি একটা ওয়েবসাইটের দেখলেন, টিউটোরিয়াল দেখলেন, দেখে দেখে ওরকম একটা ওয়েবসাইট তৈরি করে ফেললেন, এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ না। কাজ হচ্ছে যে ওইটাকে আপনার মতো করে মডিফিকেশন করতে হবে, তাই না? আর এই মডিফিকেশন করার জন্য যে প্রপার্টি গুলো আমরা ব্যবহার করছি এবং যে ট্যাগ গুলো ব্যবহার করছি, সেগুলার একদম মানে A to Z ব্যবহার বিধিটা ভালো করে সবসময় মাথার মধ্যে সাথে সাথে থাকতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে নিচে নিয়ে আসছি, আমি চাচ্ছি যে না এটা উপরে থাকবে, এটা ডানে নিবে, অথবা এটা আমার কি আছে, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল আছে, হরিজন্টাল যদি আমি নিতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে পজিশন কি দিতে হবে, তারপর হচ্ছে আমার ধরেন ফ্লোট লেফট কি দিতে হবে, নাকি আমার ব্লক লাইন দিতে হবে, নাকি ইন লাইন দিতে হবে, এটা দেখে যেন সাথে সাথে আপনি বলতে পারেন। এই ক্যাপাসিটি যখন হবে, তখনই কেবলমাত্র হচ্ছে আপনার ওয়েবসাইট, তখন আপনি ভিডিও দেখেই করেন অথবা যেটা দেখেই করেন, তখনই হচ্ছে আপনার কাজে লাগবে। স্যার আর একটা প্রশ্ন, স্যার ডোমেইন নেম বিষয়টা স্যার, এখন ধরেন আমি ওয়েবসাইট একটা বানালাম, সেটা অনলাইনের সাথে কানেক্ট করার ক্ষেত্রে যে বিষয়টা বলে সেটা তো ডোমেইন নেম কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, ডোমেইনটা হচ্ছে আপনার এই যে www যেটা থাকে, মানে আমার আগের কথাগুলো কি বুঝতে পারছেন?
জি স্যার। যেটা বলছি সেটা হচ্ছে যে ট্যাগ গুলো এবং সিএসএস এর প্রপার্টি এবং তার ভ্যালু গুলো একদম আপনার মনের মধ্যে গেঁথে থাকতে হবে, তাইলেই হচ্ছে তখন আপনার কাজ হবে। না হলে আপনি ইউটিউব থেকে দেখে করতে পারবেন, বাট আলটিমেটলি কাস্টমাইজ কিন্তু করতে পারবেন না। ওই জন্য ওগুলো আগে ভালো করে দেখতে হবে। আচ্ছা যাই হোক, এখন ডোমেইন হোস্টিং আসেন। এই ডোমেইন হোস্টিং হচ্ছে www ডট এর পরে আমরা যেটা দেই, যেমন আমি এখানে দিলাম টেক সলিউশন, এই যে টেক সলিউশন, এটা যদি আমি দেই, কারণ এখানে www ডট আছে, www.techsolution.com। তো এরকম যদি আমি দেই, তাহলে এই www ডট এর পরে যেটা দিলাম এই পুরোটাই এটা একটা হচ্ছে ওয়েবসাইটের একটা ইউআরএল। এই যে আমি টেক সলিউশন দিয়ে এই যে এইটা দেখলাম, এটা হচ্ছে আমার একটা ডোমেইন। এই ডোমেইনটা মূলত আমাকে ওয়েবসাইট থেকে কিনতে হয়। ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে কিনতে হয়, যেমন নেমসিপ আছে, গোইস আছে, নেমসিপ এখান থেকে কেনা যায়। হ্যাঁ নেমসিপ, এই যে নেমসিপ আমি দেখাচ্ছি। আমি আমার আগের একটা স্টুডেন্ট কিনছিল, পরে ওকে কিনে দিছি আর কি সাথে নেমসিপ। আচ্ছা, সবথেকে সহজ স্যার নেমসিপ থেকে, স্যার হ্যাঁ নেমসিপ থেকে সবথেকে ভালো হয় স্যার। নেমসিপ, হ্যাঁ নেমসিপটা ইউজ করা অনেকেই মানে এদের ইন্টারফেসটা অনেকটা সহজ, তো সবাই বুঝতে পারে সহজে এটা। কারণ নেমসিপ দিলাম, নেমসিপে গিয়ে তাছাড়া স্যার অন্যান্য সাইডে স্যার প্রায় সময় ওই যে 1 বছর পর পর রিনিউ করতে হয় না স্যার, রিনিউ প্রাইসটা স্যার বাড়ায় যায় অন্যান্য সাইডে প্রায় সময়। হ্যাঁ এখানে স্যার তেমন একটা ইয়ে করে না। এবং এটা এদের ইন্টারফেসটা ব্যবহার করা সহজ। সাপোজ আপনি একটা ডোমেইন নেবেন, বলেন কি ডোমেইন নেবেন বলেন? যে কোনো একটা মারেন স্যার। যে কোনো একটা মারুন, কি না মারুন বলেন? ধরেন রিয়াজ আইটি দিলাম, হবে? রিয়াজ riazit.com। রিয়াজ ভাই মনে হয় একেবারে এখনই কিনে ফেলবে, যেমন স্যার স্পেলিংটা ঠিক করতেছে। কি বলেন রিয়াজ ভাই, এখন কিনে ফেলবেন? কিনলে সমস্যা কি? কিনলে তো হবে, রিয়াজ আইটি হবে, আমরা রিয়াজ আইটি কিছুদিন আমরা কাজ করে আসবো, অসুবিধা কি? না, রিয়াজ ভাই মনে হয় এখন একটা ব্লগ করে ফেলবে এটা নিয়ে। হ্যাঁ করলে বন্ধের মধ্যে একটা বানাই ফেলেন, করলে বাট আমার কথা হচ্ছে যে এইচটিএমএল সিএসএস যেগুলা দেখাইছি এবং বলছি, ওগুলা ব্যবহার বিধিটা ভালো করে শিখে তারপরে করে ফেলেন, পারবেন। আচ্ছা দেখেন, রিয়াজ আইটি দিলাম, রিয়াজ আইটি দিয়ে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে দেখেন এই যে এখানে অ্যাভেলেবেল আছে কিনা দেখাবে, আসতেছে। কি হলো? রিয়াজ আইটি দেখি কিছু বলে না। ও .com তো দিতে হবে না, .com তো আমার দরকার নাই, এমনি তো আসবে। আচ্ছা আবার সার্চ করি আমি। আচ্ছা এখানে হচ্ছে ধরেন আমি বলবো, ধরেন আবার বলি riaz.com। এবার এখান থেকে আসছে, হয়েছে যাইতে একটু দেখি, এখান থেকে একটা ডোমেইন নিতে হয়। ডোমেইন গুলো সবসময় ইউনিক হয়। ডোমেইন গুলো হচ্ছে আপনার একটা অ্যাড্রেস, আপনার বাসার একটা অ্যাড্রেস আছে না, এরকম একটা অ্যাড্রেস, এটা হচ্ছে ডোমেইন। বা আমার বাসার অ্যাড্রেস আছে, বাসার নাম্বার আছে, এটা হচ্ছে আমার একটা ডোমেইন। এটা হচ্ছে একটা অ্যাড্রেস, মানে ইয়ে করা আর কি, নাম কিনে নেওয়া অ্যাড্রেস। আর হোস্টিংটা হচ্ছে একটা জায়গা কিনে নেওয়া। আপনার ধরেন বাসাটা কোন একটা জায়গায় অবস্থান করতেছে, এই যে জায়গাটা নেওয়া, এটা হচ্ছে একটা হোস্টিং। তো ডোমেইন কিনে ওইরকম একটা হোস্টিং এর মধ্যে রাখতে, হোস্টিং নিতে হয়। হোস্টিং মানে সার্ভারে একটা কিছু আপনাকে জায়গা দিয়ে দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আপনার ডোমেইনের রাখতে হয়, এবং ডোমেইনের যে ডিজাইনটা করেছেন ওয়েবসাইটে, সেই ডিজাইনটা ওই হোস্টিং এর মধ্যে, ওই সার্ভারের মধ্যে রাখতে হয়। রাখলেই তখন কেবলমাত্র আমরা এই যে যখন www দিয়ে সার্চ দিই, তখন হচ্ছে ওইটা আসে। বুঝতে পারছেন কি? আমি এই যে আমার একটু আগে দেখালাম, এটা আমার একটা ডোমেইন, এই যে এটা হচ্ছে আমার একটা ডোমেইন। এই ডোমেইনটার জন্য আমি একটা জায়গা কিনে নিয়েছি, দ্যাট মিন্স হোস্টিং কিনে নিয়েছি। সেই হোস্টিং এর মধ্যে আমি এটার জন্য যে ডিজাইনটা করেছি, এটার জন্য যে ডিজাইনটা দেখতেছেন, এই যে এখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটা করেছি, সেই ডিজাইনটা আমি ওই হোস্টিং এর মধ্যে রেখে দিয়েছি। এই ডিজাইনটা ওই হোস্টিং এর মধ্যে রেখে দিয়েছি, এই ডোমেইনের নাম দিয়ে তখন আমি ওয়েবসাইটে ইয়ে করলে তখন এটা দেখতে পাচ্ছি। আচ্ছা হইস এখন আসতেছে না, নেমসিপও আমাদের সমস্যা করতেছে। এই যে আসছে নেমসিপ, এই দেখেন আসছে, হয়ে গেছে, বুঝছেন? রিয়াজ আইটি হয়ে গেছে, লাভ নাই।
এখন রিয়াজ আইটি, স্যার এটা হয়ে গেছে স্যার অলরেডি। হ্যাঁ হ্যাঁ রিয়াজ হয়ে গেছে, শুধু রিয়াজ আইটি আছে কিনা দেখতে হবে। রিয়াজ স্যার রিয়াজের জন্য ব্লগ খুঁজেন, .com দরকার নাই তো, ব্লগ খুঁজেন অথবা ক্লাব খুঁজেন। হ্যাঁ এই যে ক্লাব আছে, ক্লাবের দামও আপনার $1। কত 39 মনে হয়। না, এই যে আচ্ছা আচ্ছা, $11। ক্লাব $1। এই যে রিটেইল $1 নিচে আবার লিখছে ইয়া আপনার $11.88। তারপরে হচ্ছে হেলথ নিতে পারবেন, লিঙ্ক নিতে পারবেন, স্টুডিও নিতে পারবেন, লাইভ নিতে পারবেন, নেটওয়ার্ক নিবেন $3। এটা হচ্ছে আপনার ডোমেইন। রিয়াজ আইডি দিয়ে দেখি রিয়াজ আইটি হয়ে গেছে। কম দিতে হবে, .com দিতে হবে। স্যার স্যার বলেন স্যার বলেন এখানে বলেন। এই মাঝে মাঝে কতগুলো ওয়েবসাইট স্যার এরকম দেখা যায়, মনে করুন riasit.com.bd, এটা কি রকম স্যার? এটা বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জন্য বিডি, এটা ওই বিডিসিএল থেকে নিতে হয়। মানে স্যার এখন মনে করেন এইটা riasit.com.bd হবে, তাহলে স্যার কি করতে হবে? এটা ওই যে বিটিসিএল যে ইয়ে আছে আমাদের বাংলাদেশের ওনার ডোমেইন দেয়, ওখান থেকে নিতে হবে, রেজিস্টার করে নিতে হবে বিটিসিএল। মানে এখান থেকে ইয়া করা যাবে না? হ্যাঁ এটা ওখান থেকে নিতে হবে ওনাদের কাছ থেকে, বিটিসিএল থেকে। আর যদি বিডি আগে দিয়ে তারপর .com দেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে নিতে হবে, যেমন আইটি বিডি। না স্যার ওটা তো স্যার এখান থেকে নিয়ে যায়, মানে স্যার এইভাবে নেবে স্যার, ওই riasit.com.bd হ্যাঁ হ্যাঁ এইরকম নেবে। ওটা বিটিসিএল থেকে নিতে হবে, বিটিসিএল থেকে। ওটা স্যার সিস্টেমটা কি রকম? এটা বিটিসিএল এর ওয়েবসাইটে গিয়ে ওনাদের ওখান থেকে রেজিস্টার করলেই হবে, ওখান থেকে আবার ইয়ে করতে হয় বিটিসিএল। এই যে বিটিসিএল ডোমেইন দেখছেন, বিটিসিএল ডোমেইন, এখানে যান। এটা কোনটা আসলো, বিটিসিএল ডোমেইন। এনাদের এখান থেকে নিতে হবে, প্রত্যেকে জানা নিতে হয় আর কি। আমরা নিয়েছিলাম, আমরা ওই যে ইয়ের থেকে সরাসরি নিয়ে আসছিলাম। স্যার মনে করেন এখন যেটা ইভ্যালি আছে স্যার, হ্যাঁ 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 বুঝছি, আমি বুঝছি বিষয়টা। স্যার এটা তো বিডি থেকে, এই বিডি এর ইয়াকা এখানে স্যার মনে করেন এই যে এখানে অন্য দেশেও আছে, এই দেশেও আছে, তখন স্যার কি রকম হবে? একটু দাঁড়ান, এই যে দেখেন বিটিসিএল এর এটা আসছে এখানে, রিয়াজ আইটি স্যার আদানটা শেষ হোক, .com, আদানটা শেষ হোক। এই যে .com.bd, বুঝছেন, .com.bd। .com.bd অ্যাভেলেবেল আছে। স্যার আদানটা একটু শেষ হোক, তারপর বলি তো। হ্যাঁ আদান দিচ্ছে না মনে হয় স্যার এখন। আচ্ছা একটু কল করি।
আচ্ছা, তাহলে একটু দেখেন, এই যে দিছিলাম রিয়াজ সাহেব, আপনার ডোমেন আছে, নিতে পারবেন। রিয়াজ স্যার আইটি বলেন। আমি বলতে চাচ্ছিলাম স্যার, মনে করেন এই যে এখন যে স্যার বর্তমান ইবালি স্যার হুম অনলাইন শপিং স্যার, হুম ইবালি মনে করেন অন্য একটা দেশে অলরেডি অ্যাভেলেবল। তো এই এটা যদি স্যার বাংলাদেশে ইয়ে করতে চাই একই নামে স্যার, তখন বিডিতে কিনলে হুম হুম বলেন। স্যার যখন এখান থেকে স্যার চার্জ করা হবে তখন স্যার ওয়েবসাইট কোনটাতে যাবে স্যার বেসিক্যালি? সেম নামে যদি হয়, আপনারটা যদি বিডি হয়, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। আপনার যদি বিডি হয় তাহলে তো আপনারটাতেই আসবে, যদি কেউ সার্চ দেয়। মানে স্যার বাংলাদেশ থেকে চার্জ দিলে বিডি যেটা আছে ওটাতে ঢুকবে? না, বিডি লিখে যদি দেয় তাহলেই ঢুকবে। এখানে আরো ব্যাপার আছে সাহেব, এটা হলো সাপোজ আমি ই ভ্যালি দিলাম, ই ভ্যালি দেওয়ার পরে এট এ টাইমে যদি আপনার বাংলাদেশে হ্যাঁ স্যার। আছে evalley.com.bd, তাই তো? হ্যাঁ স্যার। আবার ধরেন ইন্ডিয়াতে আছে evalley.com, তাহলে শুধু যদি ই ভ্যালি লেখে তাহলে কোনটা আসবে, এই ব্যাপারটা বলতেছেন আমাকে? জি স্যার, জি স্যার, এক্স্যাক্টলি আচ্ছা, স্যার। এখন এখানে হচ্ছে কিছু এসইও এর কিছু ব্যাপার স্যাপার থাকে। এসইও করার কারণে, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যে কিওয়ার্ড দিয়ে মানুষ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোর হতাশ করে দিয়ে বুঝলাম না, এন্ড হচ্ছে না।